সে প্রথম প্রেম আমার। রূপাঞ্জনা। পর্ব ১১। লেখিকা মেহেরুন্নেসা মিমি। আকাশে শুক্লপক্ষের চাঁদ উঠেছে। রাত নামতেই তাপমাত্রা হুড়হুড় করে নিম্নতরে পৌঁছে চারপাশ ঠান্ডা হয়ে এসেছে। বাতাসে শীতলতা বেড়ে শীতের উপস্থিতি জানান দিচ্ছে প্রকৃতি। এমন বর্ণিল আবহাওয়ায় আজ অনেক দিন পর হিমির উপস্থিতির আনন্দে সবাই মিলে ছাদে আড্ডা জমিয়েছে। ট্রে ভর্তি চায়ের কাপের টুংটাং ও অস্থায়ী টেবিল ভর্তি নানান পদের স্ন্যাক্স আইটেম। সন্ধ্যার পর বাড়ির বড়রাও এখানে এসে চা নাস্তায় যোগ দিল বাচ্চাদের সাথে, কিন্তু ওদের আনন্দ আড্ডায় সংকোচের কারণ না বনে মিনিট ২০ মধ্যে প্রয়োজন শেষে প্রস্থান করলেন তারা। চৌধুরী বাড়ির বিধানটা অলিখিতভাবেই এমন মনোহর। বড়রা বাচ্চাদের উল্লাসে স্বাচ্ছন্দ্যময় ও বিঘ্নহীন সুযোগ দেন। সন্তানদের মানসিক স্বাস্থ্যের বিকাশ যেন ইতিবাচক ও প্রাণবন্তভাবে হয়, সেটাই তাদের একমাত্র কাম্য। মন মানসিকতা যেন উৎফুল্লভাবে গঠিত হয়, সেদিকে লক্ষ্য রাখেন। বাবা মা চাচা চাচি চলে যেতেই নতুন করে হৈহুল্লোড়ে মেতে উঠল সবাই। এতক্ষণ বড়দের সামনে নিতান্ত ভদ্র শুভদের মতো চুপসে থাকতে হয়েছে। দুপুরে রাফিনদের ফুফুর পরিবার এসেছিল। তারা চলে গেলেও রাফিয়া ও রাত্রি দৈভন রয়ে গেছে হিমির আবদারে। আর ওরা থাকলে আড্ডার আসর যেন আরও জমজমারভাবে পরিপূর্ণ হয়ে ওঠে। ঘণ্টাখানিকের ব্যবধানে আরও এক পর্ব চা খাওয়া হলো সবাই মিলে। বাড়ির অনেকেই এখন কফিতেও অভ্যস্ত হয়েছে। রাত সামান্য বাড়তে নিচ থেকে হাঁক শোনা গেল হিমিকে উদ্দেশ্য করে। এই অবস্থায় রাত করে ছাদে থাকাটা অনুচিত। আসছি বলেও নড়ল না হিমি। বহুদিন পর ভাইবোনদের নিয়ে পুরনো সেই আনন্দময় দিনগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। এত সহজে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। খানিক বাদেই সবাই একত্রে উঠে যাবে, এই সিদ্ধান্ত নিল সবাই হিমির খাতিরে। রূপেরও সেদিন বৃষ্টিতে ভেজার পর থেকে এখনও ঠান্ডা লেগে আছে। রাজিয়া বেগম ওকেও ডেকেছেন নিচ থেকে। ওর হয়ে রাফিয়ারা জবাব দিল, খানিক পরই একসাথে নেমে যাবে সবাই। তবে এই খানিক সময়টা কেন বসে থাকবে, তার বিশেষ কারণটা জানা গেল একটু পরই। সবার হাত তখনও আধখাওয়া চায়ের কাপ। সেটা সে সবারই অপেক্ষায় প্রহর গুনছে পরিকল্পনাকারীরা। রাফিনের চা ফুরালেও সে বসেছিল, কিন্তু জাবের শেষ চুমুকটা দিয়ে এক মুহূর্ত বিলম্ব করল না। কাপ রেখে শটান দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হতেই একযোগে চেঁচিয়ে উঠল চক্রকারীর দল। তার মধ্যে রূপের অংশগ্রহণ না থাকায় ও অবাক হয়ে গেল। কি চাচ্ছে শর্মী রুমু রাফিয়া রাত্রি? কি যে চাচ্ছে তা মুহূর্তেই জানা গেল। ওরা বহুদিন পর আজ আবার প্রাণঢালা অনুরোধ করল জাবিরকে গান গাওয়ার জন্য। বহু সময় পেরিয়েছে, কেউ শোনেনি তার সুর। অফিসিয়াল কাজকর্ম নিয়ে ইদানিং রাত দিন এক করে দেওয়ায় তাকে খুঁজেই পাওয়া যায় না। সেখানে গান টানের তো প্রশ্নই আসে না। সবাইকে উচ্ছ্বাসে ভাসিয়ে আজ যাবেন নাকচ করল না। সে আবার বসতেই শর্মির তড়িঘড়ি আদেশে আবিদ ছুটে নিচে গেল। জাবিরের রুম থেকে অ্যান্টিকের মতো সাজিয়ে রাখা তার গিটারটা নিয়ে এলো আবিদ। জাবিরের তেমন হেলদোল বা ভাবাবেগ নেই। সে শান্ত নিরুত্তাপ মুখে গিটার হাতে নিল। সাথে সাথে রাফিয়া ফোনের ক্যামেরা তাক করল তার দিকে। জাবির গিটারের রগে টুংটাং সুর তুলে ধীর গলায় গাইতে শুরু করল। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, রগ থাকত ভরে কিছু বখাটে ছোড়ায়। হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি, একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন ভুলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন রূপাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে, হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে, দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা, সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। জাবির গিটারে সামান্য টুংটাং শব্দ ছাপিয়ে ধীর গতিতে তা থামিয়ে শেষ করল গানের পর্ব। গিটারটা আবিদের হাতে ধরিয়ে দিয়ে একপাশের খালি চেয়ারে পা দুটো তুলে বসল। সে দৃষ্টি তার মোবাইলের দিকে একদম নিবিষ্ট, যেন আশেপাশের কোলাহল কিছুই ছুটে পারছে না তাকে। অথচ এদিকে করতালিতে সবাই অস্থির করে তুলেছে রাতের নিস্তব্ধ পরিবেশ। সবার ভীষণ উচ্ছ্বাসের মাতামাতি ছাপিয়ে একজোড়া স্তব্ধ চাহনি সেটে আছে জাবিরের দিকে। করতালির কথা মনেও করার সুযোগ পাচ্ছে না ব্যক্তিটা। ধ্যান জ্ঞান ভুলে যেন জাবিরের নির্লিপ্ত মুখের আদল থেকেই নিজের প্রশ্নের উত্তর চায় সে। যেন পলকভিন চেয়ে থাকলেই তার চেহারায় কম্পিউটার স্ক্রিনের মতো ভেসে উঠবে আক্ষরিক বাক্যগুচ্ছ, যা তার কৌতূহল মেটাবে। অথচ সেদিকে জাবিরের সামান্য ভ্রুক্ষেপও নেই, যেন এই মুহূর্তে তার আশেপাশে কোনো মানুষের উপস্থিতিই নেই।
রূপ অবাক চোখে উপরোক্ত ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অবশেষে ভ্রু কুচকাল। এই গানও কখনো শোনেনি। ওর প্রশ্নটা হচ্ছে, গানে কি আসলেই ওর নাম রয়েছে? নিজের নামে যে কোনো গান আছে সেটাও জানত না, এমনকি ভাবেওনি কখনো। মনে মনে ফের ভেবে নিজেই নিজ প্রশ্নের উত্তর দিল, থাকতেও তো পারে, অসম্ভবের কি। সবাই তো এমনিতেও বলে ওর নামটা বেশ সাহিত্যিক। গল্প কবিতায়ও হয়তো ব্যবহার হয়েছে সাহিত্যিকদের কলমে। তাহলে গায়কের গানে থাকতে অসুবিধা কোথায়? ফ্রি হয়ে অবশ্যই নেটে খোঁজ করে দেখবে বলে সিদ্ধান্ত নিল রূপ। এদিকে রূপ কখনো শোনেনি, রাফিন আর শর্মী দুজনেই শুনেছে গানটা, আর এই জন্যই ব্যাপারটা রাফিনের বোধগম্য হল না। ভ্রু কুচকে জাবিরকে উদ্দেশ্য করে অগত বলেই ফেলল, তুই মেবি একটু ভুল করলি, নাম যেটা গিয়েছিস সেটা ছিল না। এদিকে বুদ্ধিমতী শর্মী ভাইয়ের গাওয়া গানের অর্থ আর উদ্দেশ্য ধরতে পেরে ঠোঁট টিপে রূপের দিকেই তাকিয়েছিল। শর্মী দেখতে চেয়েছিল রূপের প্রতিক্রিয়াটা কি হয়, কিন্তু এখন মনে হচ্ছে বেচারি এই গান জীবনে শোনেইনি। যদি শুনত আর হৃদয়ের খেলা সম্পর্কে আরেকটি চতুর অভিজ্ঞ হতো, তাহলে আজ এই মুহূর্তে অনেক কিছু বুঝতে পারত। শর্মেক ঠোঁট টেপা উৎসুক অনুসন্ধানের মাঝপথে আচমকা রাফিনের বক্তব্যে চমকে উঠল ও। রাফিনের দিক থেকে চোখ সরিয়ে দেখল জাবির ভাবলেশ মুখের নরণচরণবিহীন এক মনে ফোন স্ক্রল করে চলেছে। তার এই গা ছাড়া অভিব্যক্তি দেখে শর্মীর নড়বড়ে ধারণা আরও দৃঢ় হল। সেটা হচ্ছে জাবির ইচ্ছে করেই গিয়েছে ভুলটা, হয়তো অধীর চিত্তে অবুঝে দেওয়া কাউকে গভীর কিছু বুঝাতে চেয়েছে, কিছু অব্যক্ত অনুভূতি হয়তো উপলব্ধি করাতে চেয়েছে। শর্মী পড়েছে ভীষণ এক গেড়াকলে। ও অসহায় চিত্তে ভেবে চলেছে তাদের এই ত্রিমুখী ঘটনাগুলো কেবল ওর চোখেই ধরা পড়ে কেন। একই ব্যক্তির উপর নিজের দুই ভাইয়ের আগ্রহ ও আসক্তি ওকে ভীষণ ভাবিয়ে তুলছে দিন দিন। রাফিনের চেয়ে জাবির যে অত্যধিক দৃঢ়চিত্তের অধিকারী তা সবাই জানে, অর্থাৎ সে কিছু প্রত্যাশা করলে তা হাত না করা পর্যন্ত ক্ষান্ত হয় না, এবং শেষ পর্যন্ত তা আগলে রাখার ক্ষমতাও তার প্রকট ও অবিচল। কিন্তু রাফিনের ব্যাপারে শর্মীর যথেষ্ট দোনমনো আছে। রাফিন রূপকে খুব সহজেই নিজের প্রতি আকৃষ্ট করছে ও নিজের অনুভূতি ব্যক্ত করে দিচ্ছে, অথচ জাবির এইসব ক্ষেত্রে একেবারে অপরিপক্ক বললেই যথার্থ হবে। সে কারো প্রতি আবেগ উপস্থাপন করে নিজের অনুভূতি প্রকাশ করার মতো উন্মুক্ত স্বভাবের নয়। একদিকে বড় ভাইয়ের প্রতি রূপের আত্মভোলা কল্পনা, অপরদিকে ছোট ভাইয়ের নিশ্চুপ ডেসপারেশন, এসব ভেবে শর্মীর পাগল প্রায় অবস্থা হচ্ছে প্রতিনিয়ত। পরিশেষে রূপ কার ভাগ্যের অংশবিশেষে পরিণত হবে তা জানার শর্মীর প্রবল আকাঙ্ক্ষা। রাফিনও তখনও প্রশ্নবোধক চোখে তাকিয়ে থাকায় জাবির মুখ তুলে একরকম নির্বিকার ভঙ্গিতে চাইল তার দিকে। ভ্রু ঈষৎ কুচকে নিজেও একটা অজ্ঞাতের ভাব ফুটাল, যেন সে কি গিয়েছে নিজেও বুঝতে পারছে না। দুই ভাইয়ের এই গুমট পরিস্থিতি দেখে শর্মী হঠাৎ বলে উঠল, আই থিঙ্ক আশেপাশে ইদানিং প্রতিনিয়ত রূপ রূপ শুনে শুনে ভাইয়ের মুখে অজান্তেই সেটা চলে এসেছে। আফটার অল বেশ সিমিলারিটি আছে নামটাতে, তাই না? রাফিন বেশ ভাবুক হয়ে ভ্রুকুটি করে তাকিয়ে রইল শর্মীর দিকে। জাবির তখনও কিছু বলেনি। একটু পর ফোনটা কানে ধরে কারো সাথে কথা বলতে বলতে ধীর পায়ে নিচে নেমে গেল সে। শর্মী হাফ ছেড়ে বাঁচল খানিকটা। ও বুঝতে পারছে জাবিরের বিষয়টা ও রাফিনের থেকে কারচুপি করে লুকিয়ে রাখার জন্য অস্থির হল কেন হঠাৎ, জাবিরকে তড়িঘড়ি করে বাঁচিয়ে দিল কেন হঠাৎ। হয়তো রাফিন বা অন্য কেউ এখনই কিছু টের পাক, সেটা শর্মী চায়নি। জাবির নিজ থেকে স্পষ্ট করে কিছু না বলা পর্যন্ত শর্মীও নিজের সন্দেহটা লুকিয়েই রাখবে। অন্যরা নিজেদের মতো হই হুল্লোর গল্পে মেতে থাকলেও রূপ ওদের তিন ভাই বোনের কথাবার্তা সবই শুনছিল। কিন্তু শুনলে কি হবে, সবগুলো কথাই ওর মাথার 10 হাত উপর দিয়ে কেটে গেল। কিছুই ওর জ্ঞানের পরিধির ধার ঘেঁষতে পারল না, বুঝতে সক্ষম হল না একটাও কথা, কারণ বিষয়টাই ওর কাছে অভাবনীয়, অচিন্তনীয়। ছাদের আড্ডা শেষ হয়ে যখন সবাই নিচে নেমে এলো, রাত প্রায় 12টার ঘরে। ঘুমানোর জন্য হইচই পড়ে গেছে, কে কোথায় শোবে তা নিয়ে। রূপের সাথে ওর ঘরে শুল রুমু, রুমুর ঘরে শুল রাফিয়া ও রাত্রি। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে তা রেখে ঘুমানোর প্রস্তুতি নিল ওরা। ফোনটা হাত থেকে রেখে চোখ বন্ধ করার কিছুক্ষণ পর হঠাৎ করে রূপের মস্তিষ্ক সজাগ হয়ে গেল আবার। হুট করে মনে পড়েছে গানটা তো সার্চ দেওয়ার কথা ছিল। চোখ মেলে আস্তে করে আবার মোবাইলটা হাতে নিল। পাশে রুমু ঘুমিয়ে পড়েছে বেঘোরে। রূপ আগে এয়ারপড কানেক্ট করে তারপর গানের ভিডিও লিরিক্স বের করে শুনতে লাগল। ওর চরম কৌতূহলের সেই বিশেষ অংশটা যখন গাওয়া হলো, আতকে উঠে চোখ কপালে উঠে গেল প্রায়। শুকনো ঢোক গিলে বিস্ময় নিয়ে লক্ষ্য করল গানে তো রূপঞ্জনার রটারও অস্তিত্ব নেই। জাবির যেখানে রূপঞ্জনা গিয়েছে সেখানে গায়ক গিয়েছে মূলত বহুল পরিচিত সেই কাব্যিক নাম নীলাঞ্জনা। সম্পূর্ণ গানটা যখন শেষ হল, রূপ কিছুক্ষণ অনড় চোখে সিলিংয়ে তাকিয়ে রইল। ওর মস্তিষ্ক এই মুহূর্তে চিন্তাশূন্য, কিছু ভাবার মতো সূত্রটাও পাওয়া যাচ্ছে না যুক্তি হাতড়ে।
বহুক্ষণ পর আবারও একটা শক্ত ঢোক গিলে আস্তে করে মোবাইল রেখে দিল। এতক্ষণের আকাশপাতাল এক করা ঘুমের আবেশ উড়ে গেছে এখন। মাথায় ঘুরপাক খাচ্ছে দুর্বোধ্য প্রশ্ন, জাবির কি ইচ্ছে করেই এভাবে গাইল গানটা? রূপের নাম নিয়ে গাইল তো গাইল, তাও আবার কেমন একটা লাইন, সে প্রথম প্রেম আমার। ছি! রূপ বুঝতে পারছে না এই বিষয়ে কী প্রতিক্রিয়া হওয়া উচিত ওরে। জাবির এমনটা করলই বা কেন? নাকি শর্মি যা বলেছে তাই সঠিক? বাড়ির ভিতর আজকাল সারাক্ষণ রূপের নামটা শুনতে শুনতে ভুল করে সেটাই গেয়ে ফেলেছে হয়তো, ইচ্ছে করে হয়নি সম্ভবত। রূপ আবার ভাবল, অনিচ্ছাকৃতই যদি হয় তাহলে নিজের মুখে স্বীকার করল না কেন তখন? না, রূপ আর কিছুই ভাবতে পারছে না। মস্তিষ্কের দুই অংশে যেন যুদ্ধ বিগ্রহ লেগে যাচ্ছে ভাবনার সুতোয় জড়িয়ে। ডুবতে ডুবতে অতলে পৌঁছে গেলেও ঠাঁই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এদিকে জাবিরকে নিয়ে অন্য ধরনের কিছু চিন্তাও করতে পারছে না ও। এমন একটা রুড লোক। রূপ খিচে চোখ বন্ধ করে নিথর হয়ে পড়ে রইল। দেখতে দেখতে রমজান চলে এসেছে। রূপের ভার্সিটি বন্ধ হবে শেষ 10 দিনে। রমজানের শুরুতেই চেয়েছিল বাড়ি চলে যাবে, কিন্তু সেই উপায় রইল না। ঈদের পরপরই এক্সাম আছে, আর এখন ক্লাস কোচিং মিস দেওয়া মানে পরবর্তীতে নাকানি চুবানি খাওয়া। রোজার মাঝামাঝি সময়টা আসতেই ভীষণ এক বিপাকে পড়ে গেল রূপ। যথাযথ নিয়মানুযায়ী প্রাকৃতিক ব্যাপারটা ঘটে গেল ওর সাথে আচমকা। সেহরিতে কি করবে তা ভেবে লজ্জা ও অস্বস্তিতে প্রায় কুঁকড়ে গেল ও। অবশেষে চিন্তাভাবনা করে রাজিয়া বেগমকে জানালো ওকে যেন অবশ্যই ডাকা হয়। রোজা না রাখলেও সেহরিও অবশ্যই খাবে, কারণ ওই সময় বাড়ির প্রতিটি মানুষ একসাথে খাবার খায়, এমনকি আবিদও। সবার মধ্যে রূপকে না দেখলে বিষয়টা কেমন বিশ্রী হবে ও ভাবতেও পারছে না। শর্মী রুমুকে জিজ্ঞেস করে জানা গেল ওরাও নিজেদের বিশেষ সময় সজাগ হয় নিয়ম মতোই, খেতেও বসে একই সাথে। রাজিয়া বেগম রূপের কথা অনুযায়ী তাই করলেন, একই সময়ে ডেকে ওঠালেন ওকে। পরদিন ভার ভার শরীর নিয়েও ভার্সিটির উদ্দেশ্যে বের হল রূপ। আজ আবার গুরুত্বপূর্ণ একটা লেকচার আছে, তা না থাকলে আজকে গোটা দিন বাসায় শুয়ে শুয়ে রেস্ট নেওয়ার ইচ্ছা ছিল। শুরুর কটা দিন গোটা দিনরাতি বিছানায় শুয়ে কাটায় রূপ, এতে শরীরে একটু শান্তি থাকে। ঝিমঝিমানি মাথার চাপ নিয়ে বাড়ির চত্বরে বের হতেই রূপের মাথাটা ঘুরে উঠল কিঞ্চিত। গনগনে রোদ মাথার উপর। ও মনে মনে নিজের উপরই চটে গেল। একটা ছাতা আনার কথা ওর মাথায় এলো না। কেমন মন ভোলা মেয়েও। ভীষণ বিপাকীয় অবস্থার মতো এখন আবার ফিরে গিয়ে আনতেও ইচ্ছা করল না ও 2 পা এগোতেই চোখের কোণে নড়াচড়া লক্ষ্য করে একপাশে চেয়ে দেখল গ্যারেজ থেকে সবে গাড়ি বের করেছে রাফিন। জাবিরের বাইকটা দেখা যাচ্ছে না, হয়তো সে সকাল সকালই চলে গেছে। আজকাল ভয়াবহ ব্যস্ততম সময় পার করছে সে। আঙ্কেলদের গাড়িটাও নেই, তার মানে রাফিনই আজ সবার পরে যাচ্ছে। রাফিন গাড়িটা এনে থামালো রূপের সম্মুখে। গ্লাস উঠিয়ে ইশারা করতে সময় ব্যয় না করে অপর পাশ দিয়ে উঠে বসল রূপ। ভেবেছিল গাড়িতে বসে রোদের আক্রোশ থেকে শরীর জোড়াবে এসির বাতাসে, কিন্তু এখন মনে হচ্ছে গাড়ির ভিতর আরও বেশি ভ্যাপসা গরম। রূপ গ্লাস উঠিয়ে মুখের সামনে হাত নেড়ে বাতাস করল। ওর কপাল, ঠোঁটের উপরাংশ, নাক সব ঘেমে একাকার। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে ত্যক্ত কণ্ঠে বলল, এসিটা বাড়িয়ে দিন না। রাফিন গাড়ি চালাতে চালাতে একবার ওর পানে তাকিয়ে আবার সামনে দৃষ্টি দিল। হতাশ ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ফেলে খানিকটা অপরাধী মুখভঙ্গি করে বলল, সরি রূপ, একটু আগেই খেয়াল করলাম এসিটা কাজ করছে না। রেফ্রিজারেন্ট গ্যাস কমে গেছে মেবি। যাওয়ার পথে সার্ভিসিংয়ে দিয়ে যাব। রূপ একরা হতাশা নিয়ে অসহায় মুখ করে গ্লাস নামিয়ে দিল। রাফিনোর বিরক্তি বুঝতে পেরে জিজ্ঞেস করল, তুমি তো প্রচুর ঘেমে যাচ্ছ, আর ইউ সিক? রূপ টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মুখের ঘাম মুছল, মাথা নেড়ে বলল, ঠিক আছি। রাফিন বলল, গ্লাভ বক্সে দেখো মিনি চার্জার ফ্যান রাখা আছে, ওটা সামনে সেট করে নাও, একটু স্বস্তি পাবে। রূপ ফ্যান বের করার আগে নিজের ব্যাগ খুলে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেল। অস্থিরভাবে পানি খেয়েও সে কাহিল হয়ে পড়ল। বোতল নামিয়ে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস টানল, তারপর ধীরে ধীরে ছাড়ল শ্বাস। বোতল রেখে ফ্যান বের করতে যাবে, আচমকা 480 ভোল্টের শক খাওয়া ব্যক্তির মতো স্ট্যাচু হয়ে গেল ওর সারা দেহ। বাড়ানো হাত থমকে গেল মাঝপথেই। ওর এমন উদ্ভট অপ্রীতিকর কাণ্ডে চোখ দুটো শিথিল হয়ে এলো ওর। এই রোজার দিনে ও কিনা রাফিনের সামনে বসে ঢকঢক করে পানি খেয়ে ফেলল। ও সামান্য ভ্রু কুচকে হালকা করে খিচে বন্ধ করল চোখগুলো। তারপর আবার আস্তে করে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে তাকালো রাফিনের দিকে। সে সামনে একদৃষ্টে তাকিয়ে স্মুথলি ড্রাইভ করে চলেছে। না তাকিয়েও বুঝতে পারল রূপ তার দিকেই তাকিয়ে আছে, তাই স্বাভাবিক স্বরেই বলল, ইটস ওকে রূপ, বি ইজি, আই এম নট অ্যান ইলিটারেট পার্সন আফটার অল। রাফিনের কথা শুনে রূপ মুখ ঘুরিয়ে নিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা করুণ দীর্ঘশ্বাস ফেলল।
তারপর ফ্যানটা বের করে মুখের সামনে ধরে একটু শান্ত হল। বিব্রতকর পরিস্থিতিটা সহজ করার উদ্দেশ্যেই কিনা জানে রাফিন প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করল, কতদিন পর বন্ধ দিচ্ছে? রূপ আড়ষ্ট ভঙ্গি কাটিয়ে সহজ হওয়ার চেষ্টা করে জবাব দিল, আর সপ্তাহখানেক ক্লাস হবে। তারপর চলে যাবে? রূপ তাকালো রাফিনের দিকে, তার দৃষ্টি একই রকমভাবে সামনে স্থির। রূপ তার দিকে চোখ রেখেই বলল, আশ্চর্য, বাড়ি যাব না? এটা জিজ্ঞেস করার মতো কথা হলো? রূপকে স্তম্ভিত করে কোনো রকম রাগঢাক না রেখে রাফিন বলে বসল, এবার আমাদের সাথে ঈদ করো। রূপ বেশ চমকিত হলো ব্যাপারটাতে। এভাবে যে রাফিন স্পষ্টভাবে আবেদন করতে পারে ওর জানা ছিল না। রাফিনের অলক্ষ্যে একটু হেসেও বলল, বাবা পারলে এখনই নিয়ে যায় আমাকে, একমাত্র মেয়ে বলে কথা। বিয়ে দিলে কি করবে তখন? রূপ ঠোঁট টিপে হাসল সামান্য, মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে হাসি লুকানোর প্রয়াস চালাল। রাফিনের অবাধ কথাবার্তায় খুব মজা পাচ্ছে ও। লোকটা সবসময় নির্ঝঞ্ঝাটভাবে কথা বলে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা তার ধাঁচে নেই। যত পেঁচানো কথা সব তো তার ছোট ভাইয়ের চরিত্রে অকৃপণতার সাথে বস্তা ভরে ঢেলে ঢেলে দান করা হয়েছে। সপ্তাহখানিক পার হওয়ার আগেই রূপ চলে এলো বাড়িতে। এবারও কবির সাহেবই ওকে নিয়ে এসেছেন। হৈ হৈ করে বাড়িতে আসলেও এখন আর কিছুতেই মন টিকানো যাচ্ছে না। বারবার মনে পড়ছে ওই বাড়িতে কাটানো মুহূর্তগুলো। প্রতিদিন সন্ধ্যার পর শর্মী, রুমু, রাজিয়া, আফিয়া, আবিদ সবাই মিলে একসাথে চায়ের আসরটা রূপের বেশ প্রিয় হয়ে উঠেছে এতদিনে। একদিন কারণবশত সেটা মিস হলে যেন বিরাট কিছু বাদ পড়ে যায় গোটা দিন থেকে। খাওয়া দাওয়ার সময় সবার খুনসুটি, মাঝে মধ্যে খাবার মাঝে রাফিনের আর চোখে তাকানো, সবার আড়ালে অনুভূতিপূর্ণ মিষ্টি হাসি। অবিন্যস্ত হৃদয়ে সদ্য গঠিত অনুভূতিগুলো রূপকে অশান্ত করে তুলছে বারবার। এখনও রাফিন তার ভালোবাসার বহিঃপ্রকাশ করেনি, তথাপি রূপ বুঝতে পারে রাফিন সত্যিই রূপকে ভালোবাসে। ভালো না বাসলে ওর জন্য কেয়ার, দুশ্চিন্তা, খুনসুটি এত কিছু সম্ভব নাকি ছিল? একদিনের ঘটনা মনে পড়ল রূপের। সেদিন প্রায় অনেক রাত করে চায়ের আসরে বসেছিল সবাই। বসের ঘরে রাজিয়া, আফিয়া সহ শর্মী, রুমু, আবিদ সবাই ছিল। চায়ের আসর বিলম্বিত হওয়ার কারণ হচ্ছে খালামণিরা বাইরে গিয়েছিল কেনাকাটার জন্য। সবাই চা নিয়ে বসার ঘরে বসতেই রাফিনও এসে প্রবেশ করল। সে মাত্র কিছুক্ষণ আগেই ফিরেছে অফিস থেকে। এসেই শাওয়ার নিয়ে সতেজ হয়ে মায়ের ডাকে বসের ঘরে উপস্থিত হয়েছে। রূপের চোখে চোখ পড়তে হেসে আলতো করে চোখের পলক ফেলল সে, আর তাতেই চায়ের কাপ মাঝপথে আটকা পড়ে গেল রূপের। মহাবিষ্ট নেত্রে অপলক তাকিয়ে রইল শান্ত স্নিগ্ধ সদ্যস্নাত চেহারাটার দিকে। রাফিন সোফায় বসে সামান্য কেশে উঠতেই তড়িৎ গতিতে চোখ সরাল রূপ। বুকের ধুকপুকানি বেড়ে গেল। ইস, কারো নজরে পড়ে যায়নি তো? রাফিনও কি ভাবছে? কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ও? পাশ থেকে শর্মী ডাকায় তার সাথে ব্যস্ত হয়ে গেল রূপ। সবার কথাবার্তার মাঝখানে কিছুক্ষণ পর নিতান্ত অনাকাঙ্ক্ষিতভাবেই জাবিরের দেখা পাওয়া গেল। সেই মাত্র ফিরেছে। বসের ঘর পেরিয়ে উপরে যাওয়ার সময় কোলাহল শুনে এদিকে এগিয়ে এসেছে। রাফিনকে বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে একটা মোটা ফাইল বাড়িয়ে দিল। এটা দেওয়ার প্রয়োজন না থাকলে সেই লোকসমাগমের মধ্যে মোটেও প্রবেশ করত না, তা সবার জানা। তথাপি জানা থাকা সত্ত্বেও একটু সময় বসার জন্য মা চাচি দুজনই অনুরোধ করে বসলেন জাবিরকে। মায়ের কথায় ভাবান্তর না হলেও ছোট মার কথা রক্ষা করলেন সে। জাবির রাজিয়া বেগমের পাশে বসতেই দ্রুত একটা কাপে চা ঢেলে তার দিকে বাড়িয়ে দিলেন তিনি। রাজিয়া বেগম সহ সবাই জানে জাবির চা খায় না, তবুও সামনে চা উপস্থিত বলে তিনি দিলেন, যদি অভ্যাসটা একটু তুলে রেখে আজ খাওয়ার মর্জি হয় এই প্রত্যাশায়। চাটা খেলে সারাদিনের ক্লান্তিতে একটু হালকা লাগবে ছেলেটার। জাবির ওগুঠিয়া এক পলক সামনে বসে রূপ শর্মীর দিকে দেখল। ওরা বিশেষ মনোযোগ দিয়ে কথা বলতে ব্যস্ত, তার সাথে হাসাহাসিও হচ্ছে ব্যাপক। রাজিয়া বেগম সহ সবাইকে অবাক করে বাড়িয়ে ধারা চায়ের কাপটা জাবি সত্যিই নিল, কিন্তু তাতে একটাও চুমুক না দিয়ে রেখে দিল টেবিলের এক কোণে। রাফিনকে ফাইলটা সম্পর্কে কিছু একটা বুঝিয়ে দিচ্ছিল সে, কিন্তু হঠাৎ খেয়াল করল রাফিনের ফাইল নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তার মনোযোগও নেই সেথায়। সে কেবল একধানে সামনে বসে রূপের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে চলেছে। তার দৃষ্টি অনুসরণ করে জাবিরও একই দিকে দৃষ্টি দিল। দেখল কিছু একটা বলতে বলতে হাসিতে ফেটে পড়ছে রূপ শর্মী, আর তাই উপভোগ করে চলেছে রাফিনের চোখ জোড়া। মুহূর্তের মধ্যে জাবিরের চোয়ালদয় শক্ত হয়ে গেল। সে চুমুক দেওয়ার জন্য চায়ের কাপটা আবারও হাতে নিয়েছিল, কিন্তু এই দৃশ্য দেখে খট করে সেটা আবারও টেবিলে রেখে হনহন করে চলে গেল বসার ঘর ছেড়ে। রাফিনের এতে কোনো বিকার হল না। সে একইভাবে তাকিয়ে আছে এবং কিছুক্ষণ পরই রূপের চোখ পড়ল তার উপর। এভাবে তাকিয়ে থাকতে দেখে তাৎক্ষণিক হাসি থামিয়ে মিয়ে গেল ও। মনে মনে ভালো লাগলেও বাহিরে বেশ লজ্জা পেয়েছিল। এসব ভেবে একা একাই মুচকি হাসছিল রূপ। বারান্দার খোলা রেলিংয়ে হেলান দিয়ে অতীতের স্মৃতিবিজড়িত দিনগুলো ভেবে মনের মধ্যে আনন্দ অনুভব করছিল প্রচুর। আরেক দিনের ঘটনা মনে পড়ল ওর। রাফিনের গাড়িতে করেই সেদিন ক্লাস থেকে ফিরেছে ও।
গাড়ি থেকে নেমে রূপ হাঁটা ধরতেই পিছন থেকে বাইকের বিকট শব্দে চমকে উঠল হঠাৎ। তা লক্ষ্য করে তড়িৎ গতিতে রাফিনোর হাত চেপে ধরে টেনে সরিয়ে নিল। জাবিরের বাইকটা তেজি ভঙ্গিতে ওদের দিকেই তেড়ে আসছিল। শেষ মুহূর্তে জাবির সামলে নিয়েছে, নয়তো একটা দুর্ঘটনা ঘটে যেত। সরিয়ে আনার পরও ওর হাতটা ছাড়েনি রাফিন। একবারে বাড়ির দরজায় পা রেখে তারপরই ছেড়েছে। রূপের জন্য অনিশ্চিত দুশ্চিন্তায় সে নিজেও ভীত হয়ে পড়েছিল বোধহয়। ছোটখাটো এই ব্যাপারগুলোই রূপের এত ভালো লেগেছে যে প্রতি মুহূর্তে ও রাফিনকে মনের মণিকোঠায় ভীষণই আপন মেনে নিচ্ছে। তার এই নিঃশব্দ ভালোবাসাগুলো রূপকে নতুন করে ভালোবাসার সংজ্ঞা বুঝিয়েছে। রাফিনের সাথে আজীবনের জন্য সুখী হওয়া, ব্যাস এইটুকুই কেবল চাওয়া এখন। অন্তরিকা দীঘল কালো চুলগুলো আছড়ে পনিটেল করে বাঁধল শর্মি। এদিক ওদিক ঘুরে আয়নায় ভালোমতো পর্যবেক্ষণ করল ঠিক আছে কিনা সব। তারপর পার্সটা কাঁধে ঝুলিয়ে নিচে নামার উদ্দেশ্যে রুমের বাইরে পা বাড়াল। দরজার কাছে যেতেই পিছন থেকে রুমু চেঁচিয়ে উঠল, এই শর্মিপু, এই বেলায় আবার কোথায় বের হচ্ছ? একটু আগেই না ভার্সিটি থেকে এলে? শর্মি পিছনে ঘুরে সহাস্য মুখে জানাল, ফ্রেন্ডসদের সাথে বের হচ্ছি। রাইসার আজ বার্থডে, তাই ও রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে আমাদের। রুমু একটু মুখ ফুলিয়ে বলল, আহ, খুব শান্তি দেখছি তোমার। আমি নিচের রুমটাতে চলে যাওয়ার পর শান্তি আরও বেড়েছে যেন। তুই চাইলে আবার চলে আয়। রুমু কিছুটা গোমরা স্বরে বলল, আমিও তো তাই চাচ্ছিলাম, কিন্তু আম্মু দিচ্ছে না। বলছে মেট্রিকের পর উপরে শিফট হতে পারবো। এখন স্কুলের পড়া নিয়ে বারবার তাগাদা দেওয়ার জন্য আম্মুকে আমার কাছে আসতে হয়, আর সে এতবার উপরেই উঠানামা করতে পারবে না। তাই আপাতত এই চ্যাপ্টার ক্লোজ। রুমু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল শেষের কথাগুলো। শর্মি হেসে বের হয়ে যেতে যেতে বলল, তাহলে ওয়েট করা ছাড়া আর কি করার আছে বল? শর্মি নিচতলায় নেমে মাকে খুঁজল। বসার ঘরে মা, ছোট মা আর ঋতুর মাকে খুঁজে পেল। ওনারা চা নাস্তা খেতে খেতে গল্প করছেন, টিভিও দেখছেন সাথে। শর্মি বাইরে বের হবার সংবাদ জানাতেই রাজিয়া বেগম ওর হাত টেনে নিজের পাশে বসিয়ে দিলেন। টিপট থেকে চা ঢেলে হাতে কাপটা ধরিয়ে বললেন, এক কাপ চা খেয়ে যা, এনার্জি পাবি। সারাদিন ক্লাস করেছিস, সেই অবসাদ ছুমন্তর হয়ে যাবে। শর্মি খিটখিট করে হেসে চায়ের কাপ তুলল। এমন সময় ঘেমে নিয়ে ক্লান্ত পায়ে রূপ প্রবেশ করল বসার ঘরে। ক্লাস থেকে ফিরল মাত্র। ঈদের পর আবার পুরোদমে শুরু হয়েছে রুটিন লাইফ। সোফার উপর ধপ করে বসে কাঁধের ব্যাগ নামিয়ে চোখ বন্ধ করল ও। রাজিয়া বেগম প্রায় সাথে সাথেই বলে উঠলেন, গোসল করে আয় রূপ, আমি খাবার বেড়ে দিচ্ছি তোকে। রূপ সায় জানিয়ে ক্লান্ত পায়ে উঠে গেল। রূপকে দেখে হঠাৎই শর্মির মাথায় এসেছে রাজিয়া বেগমকে একটু বাজিয়ে দেখার কথা, কোনো তথ্য যদি পাওয়া যায় এই আশায়। আফিয়া বেগম আবার সিরিয়াল দেখায় মনোযোগী হয়ে পড়লে শর্মি রাজিয়া বেগমের কানের কাছে ফিসফিস করে হঠাৎ বলল, ছোট মা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। রাজিয়া বেগম চায়ে চুমুক দিয়ে বললেন, দ্রুত বল, আমি ওকে খেতে দিতে যাব। শর্মি কণ্ঠস্বর আরও খাদে নামিয়ে জিজ্ঞেস করল, ছোট ভাইয়া তো তোমাকে অনেক কিছু বলে, কখনো কি বলেছে ভাইয়া কাউকে ভালোবাসে? রাজিয়া বেগম ভ্রু কুচকে শর্মির দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। বোঝার চেষ্টা করলেন ও আদৌ কি বুঝাতে চায়, কি জানতে চায়। সোজাসুজি উত্তর না দিয়ে তিনি নিজেই প্রশ্ন করে বসলেন, এসব কি বলে বেড়ানোর মতো কথা? শর্মি একটু আমতা আমতা করে ফিচেল হেসে বলল, না মানে, আমি বলতে চাচ্ছিলাম, ভাইয়া যদি কাউকে ভালোবাসে তাহলে সেটা বিশ্বাসযোগ্য হবে তোমার কাছে? হবে না কেন বলতো? ভাইয়া যে পরিমাণ গম্ভীর আর প্যাঁচামুখী, তার পক্ষে কি সম্ভব কাউকে ভালোবেসে মনে স্থান দেওয়া? এই পর্যায়ে রাজিয়া বেগম আগ্রহী চিত্তে শর্মির দিকে ফিরলেন। পরপর কয়েকটা চুমুকে কাপ খালি করে সেটা সেন্টার টেবিলে নামিয়ে রাখলেন। তারপর কিছুটা প্রশ্রয়ের হাসি হেসে শর্মিকে বললেন, তুই এখনও বোকাই রয়েছিস শর্মি। কারো চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে অন্তরের বিভেদটা কোথায়? স্বভাব, চরিত্র, গাম্ভীর্য বা রাগে পূর্ণ হলেই যে সে কাউকে ভালোবাসতে পারবে না এমনটা ভাবা তো বোকামি। শর্মের চোখগুলো নিমিষেই যেন চকচক করে উঠল। ও রাজিয়া বেগমের হাত খামচে ধরে উচ্ছ্বসিত স্বরে বলল, তার মানে তুমি জানো কিছু নিশ্চয়ই? রাজিয়া বেগম ফুস করে একটা সশব্দ নিঃশ্বাস ফেলে বললেন, আরে মেরি মা, আমি কিছুই জানি না। তুই জানিস নাকি কিছু? জাবির কি সত্যি কাউকে ভালোবাসে? শর্মি আশেপাশে তাকিয়ে চিরবির করে বলল, উফ, আসতে বলো না। তোমার কি এক বাঁশের গলা! ভাইয়ার কানে গেলে সে আমাকে আস্তই রাখবে না, বাঁশের মতোই দা দিয়ে কোপ মেরে দুই ভাগ করে ফেলবে। রাজিয়া বেগম হেসে ফেলে বেশ উৎসুক ও কৌতূহলী দৃষ্টি নিয়ে শুধলেন, তুই কি জানিস রে? শর্মি এবার বিপাকে তুলল। সে নিশ্চিত না হয়ে কিভাবে কি বলবে। কিছুক্ষণ আমতা আমতা করে অবশেষে বলল, কিছুই জানি না, এমনি আমার মনে হলো আর কি, তাই তোমার সাথে শেয়ার করলাম। তুমি আবার ফট করে তোমার আদরের দুলালের কাছে বলে দিও না। রাজিয়া বেগম শর্মির অস্থিরতা আর চাপা কিছু লুকানোর চেষ্টা দেখে ভ্রুঙ্কুচকে বললেন, আচ্ছা, বলবো না। ওকে, আমি এবার যাই। বলে আর কিছু জিজ্ঞেস করার ফুরসত না দিয়ে দৌড়ে চলে গেল শর্মি।
রাজিয়া বেগম পিছন থেকে চিন্তিত মুখে তাকিয়ে রইলেন। মাথায় বাজল অবদ্ধ এক প্রশ্ন, জাবির কাকে ভালোবাসে? চলবে, এই ছিল গল্পের নামকরণের উৎস। সে প্রথম প্রেম আমার, রূপাঞ্জনা, পর্ব 12। লেখিকা মেহেরুন নিসা মিমি। পরীক্ষা শেষে দুদিনের ছুটি মিলল রূপের, কিন্তু এবার আর বাড়ি যাওয়ার নির্বুদ্ধিতা করল না। তাছাড়া কদিন আগেই মাত্র এসেছে, সুতরাং এখানেই একটু রিল্যাক্স অবসর সময় কাটানোর ইচ্ছা ওর। ছুটির এক রাতে বসার ঘরে শর্মিয়ার রুমুর সাথে বসে গল্পগুজবের পাশাপাশি টিভি দেখছিল রূপ। এমন সময় ওপর থেকে রাফিনের হাঁক শোনা গেল, মা, এক কাপ চা পাঠাও। কথাটা শুনতে পেয়েই আজগুবি একটা বাহানা দিয়ে আসর ভেঙে উঠে গেল রূপ। পা টিপে টিপে রান্নাঘরের সামনে দাঁড়াতেই রান্নায় ব্যস্ত আফিয়া বেগম অনুরোধ করলেন, তুমি উপরে যাচ্ছ নাকি রূপ? তাহলে চাটা একটু রাফিনকে দিয়ে আসবে। আজকাল তেমন সিঁড়ি বাইতে পারি না, জয়েন্টের ব্যথা নিয়ে বড় মুসিবতে পড়েছি। রূপের তো আসার উদ্দেশ্যই ছিল এটা, যদি ইনিয়ে বিনিয়ে চাটা ও নিয়ে যেতে পারে। এই বাহানায় রাফিনের সাথে সামান্য কথাবার্তার আদান প্রদান করা যাবে, তা নয়তো অযথা একজন ছেলে মানুষের ঘরে উপস্থিত হওয়া দৃষ্টিকটু ছাড়া আর কিছু দেখাবে না। রূপ যে এই খায়েশেই এসেছে তা বুঝতে না দিয়ে বাধ্যর মতো মাথা নেড়ে কাপটা নিল। রাফিনের ভেজানো দরজায় দাঁড়িয়ে সামান্য গলা ঝেড়ে নিজেকে প্রস্তুত করল। তারপর মৃদু টোকাবিতেই রাফিন প্রবেশের অনুমতি প্রদান করল। রূপ দেখল টেবিলে বসে ল্যাপটপে কারো সাথে ভিডিও চ্যাটিংয়ে ব্যস্ত রাফিন। রাফিনের পৃষ্ঠদেশায় ল্যাপটপের স্ক্রিন দরজার দিকে থাকায় রূপ স্পষ্ট দেখল মেয়েলি এক অবয়ব। ফর্সা সুন্দর মেয়েটার মুখে সামান্য সাজটাও পরিলক্ষিত হচ্ছে। বিষয়টা ঠিক হজম হতে চাইল না রূপের, কিন্তু যখন দেখল তারা অফিসিয়াল কাজকর্ম বিষয়ক কথামাত্রা বলছে তখন কিছুটা নিশ্চিন্ত হল, কিন্তু পুরোপুরি সুস্থির হতে পারল না, কারণ মেয়েটা চোখ ধাঁধানো সুন্দরী। পুরুষদেরকে সৌন্দর্যের ফাঁদে ফেলা এ ধরনের ব্যবসায়িক মেয়েদের জন্য মামুলি ব্যাপার। ধীরে সুস্থে এগিয়ে কাপটা টেবিলে রেখে রূপ বুকের কাছে হাত ভাঁজ করে নির্দিষ্ট একটা দূরত্বে দাঁড়িয়ে রইল। রাফিন এক পলক তাকিয়ে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা চালানোর পর ফোন কাটল অবশেষে। আবারও তাকিয়ে রূপকে দাঁড়িয়ে থাকতে দেখে স্মিত হাসল সে। কাপটা হাতে নিতে নিতে একটা ভ্রু উঁচিয়ে ইশারায় জানতে চাইল কী সমস্যা। রূপ চট করে একবার নিঃশব্দে গলা পরিষ্কার করে সাহস জোগাড় করে থমথমে মুখে জিজ্ঞেস করল, মেয়েটাকে? প্রশ্নটা যেন কৌতুকের ফুলঝুরি খুলে দিয়েছে রাফিনের মনে। তেমন রসাত্মকভাবে ঠোঁট টিপে হাসল সে। তার এমন গা ছাড়া নিশ্চুপ মিচকে হাসি দেখে গা জ্বলে উঠল রূপের। ব্যাপারটা ও যতটা সিরিয়াসলি নিচ্ছে ততটা কি নেওয়ার কথা নয়? রাফিন হাসি বন্ধ করে হালকা একটা নিঃশ্বাস ফেলে স্বতঃস্ফূর্ত গলায় বলল, জাস্ট এ বিজনেস কলিগ। রূপ বেশি স্বস্তি পেল না, কিন্তু আর কথাও বাড়াল না, চুপচাপ বেরিয়ে গেল। এতক্ষণ এখানে থাকলে বিষয়টা ভালো দেখাবে না। নিজের কাছেও প্রীতিকর বোধ হয় না রাফিনের ঘরে বেশিক্ষণ দাঁড়ানোটা। পিনপতন নীরব এক অফিস কক্ষ। এসির শোঁ শব্দ ছাড়া আশেপাশে আর কোনো আওয়াজ নেই আপাতত। বেশ কিছুক্ষণ একাধারে অপেক্ষার পর কক্ষের দরজা খুলে প্রবেশ করল অবন্তিকা আহমেদ স্নেহা। টেবিলের ওপাশে নিজের চেয়ারের সামনে দাঁড়িয়ে সুন্দর করে হাসল রাফিনের উদ্দেশ্যে। অপেক্ষামান রাফিন একটু নড়ে বসে বলল, এ তো নম মিটিং। স্নেহা ক্লান্তিকর নিঃশ্বাস ফেলে বসতে বসতে বলল, ইয়া, বেশিক্ষণ অপেক্ষা করালাম? তা তো করিয়েছই। সরি রাফিন। রাফিন হেসে ফেলল। স্নেহার দিকে সৌহার্দ্যপূর্ণ চোখে তাকিয়ে ভদ্রস্বরে বলল, সিরিয়াসলি বলিনি। ফাইলটা আনাও কাউকে দিয়ে, ব্যাপারটা ডিসকাস করতে বেশ সময় লেগে যাবে মনে হচ্ছে। স্নেহা মাথা নাড়িয়ে হুম উচ্চারণ করে টেলিফোন রিসিভার তুলে নিল। গত কয়েক বছর যাবৎ স্নেহাদের সাথে একত্রিত হয়ে কাজ করছে রাফিনদের কোম্পানি। মূলত কাজ শুরু হয়েছিল স্নেহাদের বাবা রাফসান আহমেদের সাথে। পরবর্তীতে তিনি নিজের ফরেন কোম্পানি সামাল দেওয়ার উদ্দেশ্যে বাইরে চলে গেলে তার মেয়েই এদিকটা সামলাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে একজন পুরুষের চেয়ে জ্ঞানবুদ্ধি কম নয় স্নেহার। মডার্ন কালচারের মেয়েটি সর্বস্তরে পুরুষদের সাথে টক্কর দিতে পারদর্শী। পিয়ন ফাইল নিয়ে আসতেই দুজনে কাজের কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘণ্টা দুয়েক একটানা গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিশদ আলোচনার পর খানিক ক্লান্ত হয়ে থামল স্নেহা। বাকিটা কনফারেন্সে পরিপূর্ণ করবে বলে এখানে ইতি টানল সাময়িকের জন্য। আবারও রিসিভার তুলে দুটো কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করে চেয়ারে হেলান দিয়ে বসল স্নেহা। তারপর লম্বা নিঃশ্বাস তুলল এক অর্থবহ প্রসঙ্গ। সামনের মাসে ফরেন মিটিংয়ে রাফসান সাহেব স্নেহার সাথে সাথে রাফিনকেও আমন্ত্রণ জানিয়েছেন। ইউএস সেমিনারে সেই আমন্ত্রণ রাফিন সাদরে গ্রহণ করল বিনা বাক্যব্যয়।
কারণ এতে তার নিজেরও উপকার ব্যতীত কোনো লোকসান নেই। রাফিনের সাথে স্নেহার শুরু থেকে বন্ধুসুলভ আচরণ, ঠিক এমনই সরল আচরণ পরস্পরের মধ্যে। রাফিনও চেয়ারে গায়ে লিয়ে শরীরের পেশিগুলো শিথিল করল। ফোন বের করে সময় দেখল একবার। কোল্ড ড্রিঙ্কস আসলে সে যাতে চুমুক দিয়ে স্নেহা অফিসিয়াল বিষয় ছেড়ে ব্যক্তিগত বিষয়ে আগ্রহ উপস্থাপন করল। স্নিগ্ধ বন্ধুত্বপূর্ণ কণ্ঠে জানতে চাইল, তা তুমি বিয়েটির কথা ভাবছ না কেন? ইউ আর 30+ নাও, মনে আছে? রাফিন জানে স্নেহা আধুনিকা হয়, বেশ লাজলজ্জার ঘাটতি আছে তার মধ্যে। অবশ্য এ ধরনের মেয়েদের ক্ষেত্রে লজ্জাটা বেমানানো, বরং মানানসহ তার। বেশি কথা বলল না রাফিন, স্নেহাকে একদম কঠিনভাবে জানতে চাইল। বাট আই লাভ ইউ রাফিন, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। ইনফ্যাক্ট আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের পাশে ভাবতেও পারি না, নিঃশ্বাসও নিতে পারব না তুমিহীন। তুমি এই জ্বলন্ত কাঠকয়লায় পুড়িয়ে অন্য কারো হতে পারো না, পারবে না। আই হ্যাভ অলরেডি বলেন আমাদের কথা বাবাকে। কি বলেছ? আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, সবই বলেছি। আর বাবাও কোনো দ্বিমত করেননি। উনিও চান আমরা বিয়ে করে বাবার পুরো ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেসের দায়িত্ব নিয়ে নিই, যার বেশিরভাগটাই তোমার অধীনে থাকবে। আমি মেয়ে মানুষ, এত ভার সামলাতে অক্ষম, ক্লান্ত লাগে আমার। রাফিন চুপচাপ বসে রইল স্নেহার দিকে চেয়ে। এত কিছু পরিকল্পনা করে বসে আছে তারা, আর সে ধারণাও করতে পারেনি। রাফিন জানে রাফসান সাহেবের ব্যবসা দেশ বিদেশে বিরাট বিস্তৃত। এসব একা সামলাতে নিশ্চয়ই তিনি হিমশিম খান। স্নেহা শত হলেও মেয়ে মানুষ, কত রাইভালদের সামলাবে সে? তাছাড়া রাফসান সাহেবের একমাত্র উত্তরসূরিও সেই। রাফিন যেন মহাসমুদ্রে পড়ল। কোল্যাবোরেশনের এই পর্যায়ে এসে স্নেহাও তার বাবাকে রাগিয়ে $কোটি ডিলটা নষ্ট করতে চায় না রাফিন। নিজের মাথার ওপর বিশাল এক বোঝার বহর চাপিয়ে আপাতত শান্ত করল স্নেহাকে। নিরুপায় হয়ে অবশেষে ভাবার একটু সময় নেবার কথা বলে বেরিয়ে এলো তাদের অফিস থেকে। চৌধুরী বাড়িতে আজ জমজমাট শোরগোল। আলোকসজ্জায় ঝলমল করছে বাড়ির অভ্যন্তরীণ অনুষ। আজ হিমির বেবি শাওয়ার হচ্ছে এই বাড়িতে। তারই উপলক্ষে আত্মীয় স্বজনের বিরাট মেলা বসেছে যেন। সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে রাজিয়া বেগম। কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন নাদিরা বেগম আর কবির সাহেব। নাফিসা নায়লা আসেনি। সন্ধ্যার পর তৈরি হতে বসল রূপ, রুমু, শর্মি, রাফিয়া আর রাত্রি। সবাই সিদ্ধান্ত নিল হিমি আপুর সাথে সামঞ্জস্য রেখে তারাও আজ শাড়ি পরবে। সবাই যার যার পছন্দমতো শাড়ি পরে হালকা করে সাজল। হিমির সাথে ওরাও হাতে মেহেদি পরার সিদ্ধান্ত নিয়েছে। রূপ এর মধ্যে চৈতিকেও ইনভাইট করেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে সে। রূপ রূপালি বর্ডারের একটা গোলাপি রঙের সিল্কের শাড়ি পরল। ঠোঁটেও একই রঙের লিপস্টিক মেখেছে। কাচের চুড়িগুলো সেম, রূপালি আর গোলাপির মিশেল রঙা। চুলগুলো মাঝে সিথি করে ছেড়ে রাখল। কোমর সমান ভি কাটিং চুলগুলো সম্পূর্ণ বাধ্যের মতো পড়ে রইল পিঠ জুড়ে। দীর্ঘ সময়ের ফাংশনে ঘন কালো সিল্কি চুলগুলো যদিও খোলা অবস্থায় সামলে রাখাটা কষ্টকর, তথাপি বাকিদের সাথে মিল রাখতে কষ্টটুকু আনন্দের সাথে বরণ করে নিয়েছে রূপ। শাড়ি পরা শেষে সবাই শর্মির রুমে একত্রিত হয়ে সাজগোজ করছিল। শর্মির নয়র রূপের উপর পড়তেই ঠোঁট টিপে হেসে মনে মনে ভাবল, আজ কজনের নির্গুণ রজনী কাটবে বুঝা দায় হচ্ছে। আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পূর্বক্ষণে সবাই তৈরি হয়ে নিচে নেমে এলো একসাথে। সবার মধ্যে দৃষ্টি ঘুরে ঘুরে রূপের নজর কাড়ল কাঙ্ক্ষিত মানুষটার মন কাড়া গেটআপ। সিল্ক সুতোর মিহি কারুকার্য খচিত সাদা পাঞ্জাবিতে মোহনীয় লাগছে রাফিনকে। রূপ অনর চোখে তাকিয়ে রইল, যেন তাকিয়ে থাকাটা অবধারিত। রাফিন একপাশে বসে হিমির বরের সাথে আলাপে ব্যস্ত, খুব মনোযোগে। ভাবসাবে মনে হচ্ছে কথাবার্তাও সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম সম্পৃক্ত। রাফিন এর মধ্যে রূপের দিকে একবারও তাকায়নি অন্য সময়ের মতো। সেটা নিয়ে মাথাও ঘামাল না রূপ। ও বুঝতেই পারল না ইতিমধ্যেই রাফিনের মধ্যে নিশ্চুপ এক বিশাল পরিবর্তন ঘটে গেছে। সেদিন স্নেহার সাথে কথোপকথনের পর থেকে কিছুটা আনমনেই রূপকে এড়িয়ে চলছে সে কি ভাবছে বা করতে চাচ্ছে নিজেও বুঝে উঠতে পারছে না। অথচ রূপ নিজের স্বপ্নে এতটাই বিভোর যে স্পষ্ট এই হেলা কিছুই নজরে আসছে না ওর। সবটাই সে রাফিনের ব্যস্ততা বলেই ভেবে নিচ্ছে। আশেপাশে গুঞ্জন উঠেছে কাজিনরা মিলে নাচবে গাইবে। এর মাঝেই হঠাৎ রূপের হাতের মোবাইলটা বেজে উঠল। চারপাশের কোলাহলে কথা বোঝা যাবে না, তাই ও উপরে নিজের রুমের যাওয়ার জন্য পা বাড়াল। শর্মি এমন সময় পিছন থেকে চেঁচিয়ে ডেকে বলল, এই রূপবতী, ডান্সের নাম শুনে পালাচ্ছ কোথায়? দেখি কোথায় যাওয়া যায়। শর্মির কথার জবাব দিয়ে খিলখিল করে হেসে উঠল রূপ। পিছন ফিরে থাকায় হাসতে হাসতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগল ওর।
চট করে মুখ ঘুরিয়ে সিঁড়ির গোড়ায় জাবিরকে দণ্ডায়মান দেখতে পেল। তার সাথেই অপ্রত্যাশিত ধাক্কাটা লেগেছে। রূপ হাসি থামিয়ে সামান্য গলা ঝেড়ে স্থির হয়ে পিছিয়ে গেল 2 পা। জাবির প্রচুর ব্যস্ততার সাথে নিচে নামছিল। রূপ লক্ষ্য করল সবাই আজ শাড়ি পাঞ্জাবিতে আবৃত থাকলেও একমাত্র এই লোকটাই ব্যতিক্রম। তাকে যেন সব ক্ষেত্রেই সবার বিপরীত মুখেই চলতে হবে নিজস্ব অঘোষিত নিয়মানুযায়ী। সাদা শার্ট, কালো স্কিনি জিন্সের সাথে ইন করে পড়ে আছে সে। দেখে মনে হচ্ছে আনন্দের আসরে নয়, অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছে। একটু আগেও একবার তার সাথে দেখা হয়েছিল রূপের। তখন দেখেছে টি শার্ট আর ট্রাউজার পরেই ছিল, এর মধ্যে আবার চেঞ্জ করে ফেলেছে। আসলেও যে সত্যিই নিজের অফিসে যাচ্ছে জাবির, সেটা রূপ জানল না। জাবির ওর দিকে ভ্রুকুটি করে তাকিয়ে থাকে দেখে রূপ সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, সরি। তারপর জাবিরকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। ও চলে যেতেই জাবিরও ঘুরে দাঁড়াতে চাইছিল। তার একটি বিশেষ কাজ আছে এই মুহূর্তে, সেটা শেষ হলেই অফিসে যাবে সে। কিন্তু কদম ফেলার আগেই হঠাৎ দৃষ্টি গেল মেঝেতে পড়ে থাকা কালচে লাল ছোট্ট একটা বস্তুর উপর। বাড়ির ভেতরের প্রচুর আলোকসজ্জায় বস্তুটা চকচক করছে উজ্জ্বল রুবির মতো। জিনিসটা চিনতে পেরে সামান্য ঝুঁকে সেটা তুলে নিল জাবির। 1/2 ইঞ্চি সাইজের ছোট্ট একটা মেয়েলি ক্লিপ। 2 ডাটায় 2টো কালচে লাল চেরি ফল, তার সাথে ক্ষুদ্র একটা সবুজ পাতাও আছে। এটা যে রূপের চুলের একপাশে ছিল, সেটা জাবির একটু আগেও পূর্বে যখন দেখা হলো তখনই খেয়াল করেছিল। ক্লিপটা জোড়ায় ছিল, একটা হয়তো এখনও ওর চুলেই আছে, আরেকটা যে নেই তা আয়নায় দাঁড়ানোর আগ পর্যন্ত জানতে পারবে না। চেরি ক্লিপটা 2 আঙুলে ধরে চোখ ছোট করে একটু বাঁকা হাসল সে। তারপর সযত্নে রেখে দিল প্যান্টের পকেটে। কাজ শেষ করে ফ্রি হয়ে আরও সুরক্ষিত জায়গায় নিরাপদে সংরক্ষণ করবে এটাকে। রূপ রুমে গিয়ে সোজা বারান্দায় দাঁড়িয়ে চৈতিকে ফোন ব্যাক করল। চৈতি জানালো হঠাৎ করে মায়ের প্রেশার বেড়ে যাওয়ায় ও আসতে পারছে না, মায়ের পাশে দরকার ওকে। আর চাপাচাপি করার যুক্তি পেল না রূপ, অগতে মন খারাপ করে ফোন রেখে দিল। ফোন কান থেকে নামিয়ে বারান্দা থেকে রুমে আসলো রূপ। দরজার দিকে পা বাড়ানোর আগে হঠাৎ চোখ গেল পড়ার টেবিলে রাখা পেপারওয়েটটার উপর। পেপারওয়েট নয়, মূলত চোখ গেল সেটার নিচে চাপা দেওয়া সাদা কাগজটায়। রূপ ভ্রুকুচকে কৌতূহলী পায়ে এগিয়ে গেল সেদিকে। সাদা কাগজটা মেলে ধরতেই চোখের সামনে দৃশ্যমান হলো আবেগে জড়ানো, কারো হৃদয় নিংড়ানো একরাশ অনুভূতিপূর্ণ বাক্যগুচ্ছ। রূপবতী, হৃদয়হরণী, এটা কি করলে? শাড়ি পরে আমাকে নির্মমভাবে আহত করার এত আকাঙ্ক্ষা তোমার? আগে জানলে সেফটি ওয়্যার পরে নিতাম, চোখ ও হৃদয় উভয়ে সুস্থতার লক্ষ্যে। ইচ্ছে হলে বিশ্বাস করতে পারো, তোমাকে শাড়িতে দেখে মাথা ভনভন করছে আমার প্রবল বেগে। ফুসফুসে অক্সিজেন পৌঁছাতে বিঘ্ন ঘটছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্ট্রোক করে হসপিটালাইজ হওয়ার আগেই করুণা করে বাঁচিয়ে নাও এই নিরীহ প্রেমিককে। ছাদে আসো রাইট নাও। ইতি, তোমার প্রেমে উদ্ভ্রান্ত প্রেমিক। চিঠিটা পড়ে বুক ধরফর করে উঠল রূপের, সাথে প্রাপ্তির খুশিতে চকচক করে উঠল কাজল টানা চোখ দুটো। অপ্রত্যাশিত এই আবেদনে অবাধ্য নিঃশ্বাসও দ্রুতগতি হয়ে গেল। ওর শাড়ি পরাটা তাহলে ভালো লেগেছে রাফিনের? এটাই তো কামনা করছিল ও। যার জন্য মন ভরে সাজল, তার ভালো লেগেছে জেনে আনন্দে আত্মহারা লাগছে ওর। কিন্তু ছাদে ডাকল কেন? উল্টাপাল্টা কিছু করবে না তো? কথাটা ভেবে ঠোঁট কামড়ে হেসে ফেলল রূপ। যত উল্টাপাল্টাই হোক, ও যাবে। এ একান্ত সাক্ষাৎ, ব্যাকুল আহ্বান ও কিছুতেই উপেক্ষা করতে পারবে না। এটা সম্ভব নয়। এটা রুম ছেড়ে বের হয়ে চিলেকোঠার সিঁড়ির দিকে এগিয়েও অবাক হল রূপ। এদিকটা অন্ধকার, অন্যদিন তো বাতি জ্বালানো থাকে। আজ যেহেতু এত কোলাহলার অনুষ্ঠান, সেহেতু আরও বেশি বাতি থাকার কথা, অথচ নেই, তার পরিবর্তে ঘুটঘুটে আধার। রূপ ভাবল রাফিন বন্ধ করে নিত। পা টিপে টিপে এগোতে গিয়ে ওর বুক ধুকপুক করতে লাগল। দরজা ঠেলে ছাদে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ বুলালো। পুরো ছাদটাই অন্ধকার। বাড়ির 3 পাশে খোলা চত্বর থাকায় আশেপাশের আলোও পৌঁছাতে পারছে না এদিকটায়। সামনের দিকে হলদেটে আলো আছে কিছুটা। রূপের হঠাৎই গা ছমছম করে উঠল। নিজের এত কোলাহল কিছুই এখান অবধি পৌঁছাচ্ছে না। সব কেমন শুনশান, সেই সাথে নিস্তব্ধ রাতের ঝিরঝিরে প্যাতাসে শিরশির করে উঠল শরীর। আস্তে করে এক পা এগোল ও। এমন সময় আকস্মিকভাবে পিছন থেকে কেউ চোখে কাপড় ধরল তার। মুহূর্তেই বেঁধে ফেলল চোখ দুটো। চমকে উঠে ভয় পেয়ে সরে যেতে চাইল রূপ, কিন্তু পারল না। পিছন থেকে ওর হাত দুটো ধরে রেখেছে শক্ত একজোড়া পুরুষালী হাত। হতভম্বতা কাটতে কিছুটা সময় লেগে গেল রূপের। রাফিনের চিঠির বাক্যগুলো স্মরণ হতেই স্থির হয়ে গেল ও। ভয়ের বদলে ঠোঁটে জায়গা নিল নিশ্চুপ হাসি। মানুষটা ওর হাত ছেলে পিছন থেকে সামনে এসে দাঁড়াল। না দেখেও রূপ টের পেল ওর খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে রাফিন।
এত কাছে যে তার নিঃশ্বাসের ভারী শব্দও কানে আসছে ওর। সেই নিঃশ্বাস আছড়ে পড়ছে রূপের গলায়, কাঁধে। বড় বড় শ্বাসে টেনে নিচ্ছে রূপের গায়ের নারীসুলভ মাদকীয় ঘ্রাণ। অভাবনীয় এই নীরব কাণ্ডে কেঁপে উঠে এক কদম পিছিয়ে গেল রূপ। দু হাতে শাড়ি খামচে ধরে কাঁপা স্বরেই বলল, চোখ বাঁধলেন কেন? এমনিতেও যা অন্ধকার এখানে। প্রত্যুত্তরে রাফিন কিছুই বলল না, একটা শব্দও উচ্চারণ করল না, বরং ধীর পায়ে এগিয়ে এলো আরও খানিকটা। আবারও কাছে আসতেই তার গায়ের পারফিউমের নেশালো স্মেল নাকে আছড়ে পড়ল রূপের। কিন্তু পরিচিত লাগল না ঘ্রাণটা। রাফিনের রুমের সব কটা পারফিউম ও নিজের হাতে স্প্রে করে দেখেছিল একদিন। অনেকগুলো ব্যবহার করে সে, তার মধ্যে সরাসরি বিদেশি কয়েকটাও আছে। কিন্তু আজকের ঘ্রাণটার সাথে কোনোটার মিল পেল না রূপ। হয়তো এটা নতুন আনিয়েছে। মনে মনে ভাবল, এটার ঘ্রাণ অন্যগুলোর চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর, আকর্ষণীয়, কেমন মাথা ঝিমঝিম করার নেশালো সুবাস। আচ্ছন্ন হয়ে যেতে চাইছে রূপের মন মস্তিষ্ক। সেই আচ্ছন্ন ভাব পুরোপুরি ধ্বংসে পরিণত করে রাফিন আচমকা চুমু খেয়ে বসল ওর গালে। তারপর বেশ অনেকক্ষণ চেপে রাখল ঠোঁট দুটো। আচমকা এহেন কাজে গা ঝাড়া দিয়ে শরীরের শিরশির করে উঠল রূপের। শাড়িতে খামচে ধরা হাত দুটো আরও শক্ত হয়ে বসল। ওর কি করা উচিত মাথায় আসছে না। রাফিনকে কি ধাক্কা দিয়ে সরানো উচিত? এভাবে হুট করে কেউ চুমু খায়, তাও বিনা অনুমতিতে, বিনা নোটিসে? রূপ নিজের গালে উত্তপ্ত নরম ঠোঁটের স্পর্শের সাথে টের পাচ্ছে দাড়ির খোঁচা। কিছুক্ষণ গাল থেকে পর ঠোঁট উঠিয়ে সশব্দে আরেকটা চুমু খেয়ে সরে গেল রাফিন। আটকে রাখা নিঃশ্বাস ফেলে লম্বা করে দম নিল রূপ। কয়েকবার শ্বাস নিয়ে শান্ত করল বাড়ন্ত হৃৎস্পন্দন। রাফিন এ পর্যন্ত একটা কথাও বলেনি। তীর তীর করে তাঁপা ওষ্ঠ নাড়িয়ে অনেকক্ষণে নীরবতা কাটিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, চোখ খুলে ফেললাম, কিন্তু কোনো উত্তর এলো না। কিছুক্ষণ অপেক্ষার পর চোখ থেকে কাপড়টা সরিয়ে ফেলল ও। অন্ধকার সয়ে আসতেই চকিতে বুঝতে পারল সামনে কেউ নেই। তড়িৎ এদিক ওদিক মাথা ঘোরাল। একটু সামনে এগোল, কেউ নেই। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল রূপ। এভাবে কেন চলে গেল রাফিন? চুমু না হয় খেয়েছে, তার জন্য চোখই বা বাঁধল কেন? ভাবনা চিন্তা থেকে যখন বের হল, আশেপাশে নিথর অন্ধকার দেখে বুক শুকিয়ে গেল ওর। ভয়ার্ত কদমে দ্রুত নেমে গেল নিচে। অনুষ্ঠানের হলে পৌঁছে অস্থির চোখ দুটো খুঁজতে লাগল রাফিনকে। বেশি খুঁজতে হল না। আগের মতনই সোফায় বসে হিমিয়াপুর শ্বশুর আর দেবরের সাথে কথা বলছে সে। তাকে দেখে ক্ষণপূর্বের রূপের সেই অদ্ভুত শিহরণটা আবার ফিরে এলো দেহে। নিশ্চুপে এমন একটা কাণ্ড ঘটিয়ে এখন কেমন সাধু সেজে না বসে আছে। হঠাৎ একটা জিনিস খেয়াল হতেই রূপের ভ্রুজোড়া খানিকটা কুঁচকে গেল। বরাবরের মতোই আজও রাফিন ক্লিন শেভ করেছে। দাড়ির ছিটে ফোটাও দেখা যাচ্ছে না শ্যামবর্ণ মুখটাতে। তাহলে তখন কিসের খোঁচা লাগছিল রূপের গালে? মনে তো হচ্ছিল খোঁচা খোঁচা বেশ দাড়ি ছিল। এর মধ্যেই শেভ করে ফেলল। রূপ মনে মনে ভাবল, বোধহয় ক্লিন শেভ করলেও চুমু খেতে নিলে খোঁচা পাওয়া যায়। আফটারঅল চামড়ার নিচে দাড়ির গোড়া তো থেকেই যায়। অত বেশি ভাবতে পারল না, কারণ ওর অভিজ্ঞতা নেই। আজই জীবনে প্রথমবার কোনো পুরুষের স্পর্শ পেয়েছে ও, তাও আবর উষ্ণ ঠোঁটের বেসামাল ছোঁয়া। গাল দুটো এখনও গরম হয়ে লালচে আভা ছড়াচ্ছে ওর। রাফিনকে কথায় ব্যস্ত দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে অন্যদিকে চলে গেল। দীর্ঘ অস্থির অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষে দেখা করার ফোরসদ মিলল রাফিনের। অনেকেই বিদায় নিয়ে চলে যেতে বাড়ি ফাঁকা হলো কিছুটা। রূপ বাড়ির বাইরে চত্বরে রাফিনকে ফোনে কথা বলতে দেখে এগিয়ে গেল সেদিকে। পিছনে দাঁড়াতেই শুনল রাফিন ফোনের ওপাশের ব্যক্তিকে বলছে, আমি বাড়িতে কথা বলবো রিসেন্টের মধ্যে। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে চট করে ঘুরে দাঁড়াল রাফিন। রূপকে দেখে কিছুটা চমকে উঠে ফোনের ব্যক্তির উদ্দেশ্যে বলল, কল ইউ লেটার। তারপর ফোন নামিয়ে রাখল। রাফিন পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকাতেই রূপ লজ্জায় আনত গলায় বলল, আপনি কি করে এমন একটা কাজ করতে পারলেন? রাফিন প্রশ্নবোধক দূরবোধ্য চোখে তাকিয়ে থেকে সামান্য ভ্রু কুচকে জানতে চাইল, কি করেছি? রূপ রাফিনের অভিনয় দেখে নিজেও ভ্রু কুচকাল। তারপর ঠোঁটে সূক্ষ্ম দুষ্টু হাসি ফুটিয়ে বলল, কিছু করেননি? তাহলে এখন ওভাবে চমকালেন কেন আমাকে দেখে? রাফিন হঠাৎ বুঝে উঠল না রূপ মূলত কিসের কথা বলছে। ও স্নেহার ব্যাপারে জেনে যায়নি তো? জেনে গেলেও কিছু করার নেই, একদিন তো এমনিতেও জানতে হবেই। রাফিন কিছু বলবে তার আগেই কর্কশ শব্দ তুলে গেট দিয়ে ঢুকল জাবিরের বাইক। রূপ বিরক্ত হয়ে ভাবল, সব সময় অসময় কোথা থেকে যে টপকে পড়ে লোকটা, বিরক্তিকর। রাত প্রায় 10টা। জাবির এইমাত্র অফিস থেকে ফিরেছে। রূপ বুঝতে পারল, যখন দেখা হয়েছিল তখন জাবির আসলেই বাইরে বেরোচ্ছিল। জাবিরের সামনে বিব্রত হতে না চাই বলে কথা থামিয়ে রাফিনের আগে রূপ ভিতরে চলে গেল। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা, পর্ব 13, লেখিকা মেহেরুন্নিসা মিমি।
সন্ধ্যাবেলা বাড়িতে একটা অপ্রত্যাশিত হইচই শুনতে পেল রূপ। পড়া রেখে নিচে নেমে রূপ দেখলে সবাই মিলে বসার ঘরে কিছু একটা নিয়ে ভীষণ মাতামাতি করছে। এক ধরনের উল্লাসই বলা যায়। শর্মেই যে সেই মাতামাতির উৎস, সেটা ওর হাতের মোবাইল নিয়ে সকলের ছুটাছুটি দেখে বোঝা গেল। আফিয়া বেগম আর রাজিয়া বেগম চেঁচামেচি করছেন ওনাদের হাতে ফোনটা দেওয়ার জন্য, অথচ রুমু আবিদ রাত্রি ওরা একের পর এক মোবাইলটা হাত বদল করছে আর কিছু একটা দেখে চকচকে চোখে খিটখিটিয়ে হেসে উঠছে বারবার। পুরুষরা কেউ নেই এখানে, শুধু আবিদকে ছাড়াই। রূপ গিয়ে শর্মির পাশে বসে জানতে চাইল ব্যাপারটা কি। এতে যেন শর্মির হাসিটাও বিস্তৃত হয়ে একানোকান ছাড়িয়ে গেল। ও সবার ওরলাসে জল ঢেলে কেড়ে নিল নিজের ফোনটা, তারপর তা এগিয়ে দিল রূপের দিকে। সেটা হাতে নিতে রূপ দেখল স্ক্রিনে ভাসছে আফনান জাবের চৌধুরী নামক আইডিটা। অনেকদিন আগে সেখান থেকে ছোট্ট একটা পোস্ট পাবলিশ করা হয়েছে। অত্যন্ত মনোযোগের সাথে সেটা পড়ে দেখল রূপ। লেখাটা এরকম: প্রতি মুহূর্তে হেসে ভুবন মাতিয়ে যাও তুমি, সেই হাসিতে আমার ডুবতে নয় বরং ভেসে উঠতে বারণ। একখণ্ড তক্তাদিমন ডুবন্ত নাবিকের বেঁচে থাকার উপকরণ, তেমনি তোমার সেই হাসি আমার হৃৎপিণ্ডের স্পন্দনের কারণ। এ যে চৌধুরী। রূপ তারিখটা মিলিয়ে দেখল পোস্টটা করা হয়েছে হিমিয়াপুর বেবি শাওয়ারের ফাংশনের রাতে। দিন তারিখ নিয়ে ভাবার কোনো প্রয়োজন দেখল না ও বরং অবাক হয়ে শর্মির দিক মুখ তুলল। শর্মি দুই ভ্রু নুচিয়ে জিজ্ঞেস করল, কিহি, কিছু বুঝলে? রূপের সরল অভিব্যক্তিপূর্ণ কথায় মজা পেয়ে হেসে ফেলল শর্মি। রূপ মেয়েটা এত বোকা সে আগে জানত না। পাশ থেকে রাত্রি চেঁচিয়ে উঠল, গভীর অর্থটা হচ্ছে জাবির ভাইয়া কাউকে ভালোবাসে রূপাপ্পু, এবার বুঝলে? রূপের চোখ দুটো যেন রসগোল্লা হয়ে গেল। এমন একটা রুট গাম্ভীর্যপূর্ণ স্বভাবের লোক আবার ভালোবাসতেও জানে নাকি? সে কাকে ভালোবাসে, কে সেই দুর্ভাগা নারী কে জানে? সে হতভাগা বেচারি মেয়েটার জন্য বড্ড মেয়া হলো রূপের। এমন খারচ লোকের নজর তার উপর পড়েছে, বেচারি কি আদৌ জানে? সবার ওই একই ধারণা, রাজভারী চুপচাপ স্বভাবের জাবের কাউকে ভালোবাসে। এটা একটা হইচই করার মতোই নিউজ। বিশ্বাসই হতে যাচ্ছে না কারো, কিন্তু না করার উপায় নেই। জাবির আবল তাবল কিছুই ফেসবুকে আপলোড করে না, বলতে গেলে কিছু আপলোডই করে না সে। একাধারে কোলাহল চলতে থাকলেও জাবিরের বাইকের শব্দটা বাইরে থেকে ভেসে আসতেই এক নিমিষে পিনপতন নীরবতা ছেয়ে গেল ঘরের ভেতর। দ্রুতপদে যে যার ঘরে চলে গেল। একসাথে থাকলে কলরব না চাইলেও হবেই। আর জাবির যদি জানতে পারে তাকে নিয়ে গবেষণাগার খোলা হয়ে গেছে ইতিমধ্যে, ধর থেকে তো মাথাই আলাদা করে দেবে শর্মির। সেই তো পোস্টটা দেখিয়েছে কিনা। বেশ কিছুদিন যাবৎ বাড়িতে কিছু একটা নিয়ে গোপন আলোচনা চলছে বড়দের মধ্যে। ছোটরা কিছু বুঝতে পারছে না, কেউ আদতে ধারণাই করতে পারছে না। রাফির নিজের বিয়ের প্রসঙ্গ তুলেছে মুরব্বীদের কাছে। সে স্নেহাকে বিয়ে করতে চাই শুনে ইশতিয়াক সাহেব খুশি হলেন, কিন্তু আফিয়া বেগম আর রাজিয়া বেগম সন্তুষ্ট নন। ওনারা রক্ষণশীল পরিবারে বাস করেন, সেখানে এমন একটা আধুনিক ও স্বাধীনচেতা মেয়েকে ঠিক মেনে নিতে পারছেন না। আবার ছেলেকে সে কথাও বলতে পারছেন না। তার নিজস্ব পছন্দ থাকলে সেখানে কারো হস্তক্ষেপ করার মানে হয় না। তাছাড়া রাফিন এই পরিবারের জন্য কম করেনি। পারিবারিক ব্যবসা তুঙ্গে তোলার ক্ষেত্রে তার অবদান অপরিসীম, এটা সবাই জানে। সে প্রেক্ষিতে তার ইচ্ছা অনিচ্ছা সন্তুষ্টির দিকে খেয়াল রাখাটাও অন্যদের কর্তব্য। বহু আলোচনা পর্যালোচনার পর সবাই সিদ্ধান্তে এলেন স্নেহাকে বাড়ির বউ করা যায়। এখানে রাফিনের পছন্দটা অগ্রগণ্য বিশেষভাবে বিবেচিত হয়েছে। এই খবরাখবরগুলো বড়দের মহর পর্যন্তই সীমাবদ্ধ রইল, যার মধ্যে জাবিরও রয়েছে। সে সবকিছু শোনার পর সূক্ষ্মভাবে শুধু একটু হাসল। সেই হাসিতে হয়তো মিশেছিল একরাশ ক্রূরতা। কারো ভেঙে গুড়িয়ে যাওয়া দেখাটা যেন তার জনমের প্রত্যাশা ছিল। এবার সুচক্ষে দেখে চোখ জুড়াতে চাই সে। সকালে নাস্তার টেবিল থেকে রূপ দেখল রাফিন বের হয়ে যাচ্ছে। ও তড়িতুঘুড়ি করে পরোটা নাকি মুখে গুজে দৌড়ে বের হলো। আজ ক্লাস আছে। রাফিন যেহেতু বের হচ্ছে, ওকে বের হতে দেখলে নিশ্চয়ই স্বইচ্ছায় ড্রপ করে দিবে। ছুটে গিয়ে রাফিনার পাশাপাশি দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আজ একটু ঠান্ডাই আছে আবহাওয়া, তাই না? রাফিন ওর দিকে না ফিরে হাঁটতে হাঁটতে শুধু বলল, রাফিন গাড়িতে ঢুকতে গেলে দেখল রূপ অন্য দিক থেকে উঠতে যাচ্ছে। ভীষণই অপ্রত্যাশিতভাবে সে বলে উঠল, আজ রিক্সা করে চলে যাও রূপ, আমার একটু তাড়া আছে, উল্টো পথে যাওয়ার সময় হবে না। ভীষণ হতভম্ব হয়ে শটান দাঁড়িয়ে পড়ল রূপ। আগে যখন রাফিন তাড়াহুড়ায় বের হতো, রূপ শত মানা করতো রাফিনের তাড়া থাকলে সে একাই যেতে পারবে, ড্রপ করতে হবে না। কিন্তু কখনো শুনেনি রাফিন। প্রয়োজনে হাই স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়েছে, তবুও কখনো প্রত্যাখ্যান করেনি। আজ কি করে নিজ থেকেই বারণ করলো? স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে থাকতে গাড়ি ঘুরিয়ে গেল রাফিন। তখনই গ্যারেজ থেকে সশব্দে বের হয়ে এলো জাবিরের টালো চকচকে বাইকটা। রূপের তরিতাহত মুখভঙ্গি দেখে তার ঠোঁটের কোণে ফুটেছে কুটিল হাসি। রূপের দুঃসময় যেন সে বড্ড মজা পাচ্ছে। এর চেয়ে বেশি মজা ইহজীবনে পায়নি বা পাবে না। রূপের ঠিক সামনে বাইক থামিয়ে সিল্কি চুলগুলো ঝাঁকালো। তাতে চুলগুলো পরিপাটি করলো না আরও অবিনস্ত করলো, সেটা সেই ভালো জানে। পিছনের সিটটা ইশারা করে হেলমেট পরতে পরতে রূপের চুপসানো মুখছিকে লক্ষ্য করে বলল, আসতে পারিস, আমি কাউকে মাঝপথে ছেড়ে দেই না। জাবিরের তির্যক কথাটা কঠিন ব্যাপার তো এই মুহূর্তে মাথায় ঢুকলো না রূপের। বরণ বরাবরের মতো রেগে গেল জাবিরকে গা ছাড়া ভাবলাহীন ভাব করে বসে থাকতে দেখে। ভ্রুকুচকে একটু তাকিয়ে থেকে গটগট করে জেট পার হয়ে গেল রূপ। জাবিরের জন্য খরচ করলো না একটা শব্দও না। ওর এখনো বিশ্বাস হচ্ছে না রাফিনোকে উপেক্ষা করে চলে গেছে। ও তখনও বুঝতে পারেনি একাকার স্বপ্ন, মুঠো মুঠো আশা সব হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। তবে বোঝার জন্য বেশি অপেক্ষা করতে হয়নি ওকে। বিকেলেই বাড়ি ফিরে জানতে পারলো সে বিশেষ ঘটনাটা। বড়রা তৈরি হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্নেহার বাড়িতে পাত্রী দেখতে যাওয়ার জন্য। যে ব্যক্তি নৌপার রাফিনের অসম্পূর্ণ নীরব অজানা এই সম্পর্কের একমাত্র সাক্ষী, তার মুখে শুনল নির্মম সেই সত্যটা।
হ্যাঁ, শর্মী রূপকে জানালো রাফিন স্নেহাকে বিয়ে করতে চায়, আর এটা রাফিন নিজ মুখে নিজের চেয়ে সবার কাছে উত্থাপন করেছে। কথাটা শুনে রূপের মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। সে সারাদিন ধরে ঝিম ধরেছিল, একে একে মিলাচ্ছিল রাফিনের হুট করে দূরে সরে যাওয়ার ঘটনাগুলো। আজকে সরাসরি শীতল সেই উপেক্ষা সব করা ও স্পষ্ট করে ধরিয়ে দিল চোখে, জীবনের চরম বাস্তবতা উপলব্ধি করালো ওকে। শর্মী শঙ্কিত হয়ে পড়ল রূপের নীরবতা দেখে। আবহাওয়া স্তব্ধ হয়ে থাকে বিধ্বংসী ঝড়ের সংকেত হিসেবে। রূপ যখন ব্যাপারটা হজম করে নিবে তখন সে নিজেকে সামলাতে পারবে তো? রাফিন কেন হঠাৎ এমন নিশ্চিত নিলকোজ নিভদ নিমিত থেকে, এটা নিয়ে আজ সবার মধ্যে প্রশ্ন জাগছে মনে মনে। রূপ শর্মীকে রুমে রেখে গোসলে ঢুকে গেল চুপচাপ। মাথাটা কেমন ভার ভার লাগছে। শাওয়ার ছেড়ে বসে রইল মিনিটের পর মিনিট। ভীষণ আঘাতেও আজ কাটতে পারছে না। অনুভূতিগুলো যেন থমকে গেছে। শুধু ভাবছে এতদিন তাহলে মিথ্যা আশা দিয়ে এসছে রাফিন। কেন? কি লাভ হলো এতে তার? রাফিন জানতো সেই ছিল রূপের জীবনের প্রথম আবেগ অনুভূতি, প্রথম ভালো লাগা, হয়তো ভালোবাসাও। তাহলে কেন সে হুট করে মুখ ঘুরিয়ে নিল? রূপের সাথে একবার কথা তো বলতে পারতো, কোনো সমস্যা থাকলে তারা মিটিয়ে নিতে পারতো। পরক্ষণে আবার ভাবলো, আদৌ কি রাফিন ওকে ভালোবেসেছে কখনো? কই, কখনো তো প্রকাশ করেনি, স্বীকার করেনি, কখনো মুখ দিয়ে উচ্চারণ করেনি ভালোবাসা শব্দটা। তাহলে কি রূপী সবটা ভুল ভেবে এসছে? ভালোবাসা, ভালো লাগা ব্যতিক্রম চোখে দেখা কিছুই ছিল না। নিছক ভালো মানুষের বশ এবং একজন ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে যত্ন করে এসছে রাফিন ওকে। রাতে তীব্র জ্বর নিয়ে রূপ আধ ঘোরে জানতে পারল তারা পাত্রীকে আংটি পরিয়ে এসেছেন। সেখান থেকে ফিরেই শর্মীর কাছে শুনে রাজিয়া বেগম উদ্বিগ্ন মুখে সোজা ওর রুমে এলেন। এসেই শাসি উঠলেন, কিভাবে হঠাৎ জ্বর বাঁধালি? অবেলায় গোসল করেছিস তাই না? কতবার বলি ফিরেই সাথে সাথে আগে গোসলটা সেরে নিবি। রূপ মলিন মুখে হাসল, কপালে একটা হাত চেপে ধরে একটু ঘষে অনুরোধের সুরে কাতর গলায় বলল, আমি বাড়ি যাব খালামণি। রাজিয়া বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, তোর কি বেশি খারাপ লাগছে? বাড়ি যেতে চাচ্ছিস কেন? আমাকে বল, কেমন লাগছে? হসপিটাল যাবি? রূপ আবারও ঈষৎ মলিন হেসে বলল, না, শুধু বাবা মাকে দেখতে ইচ্ছা করছে। রাজিয়া বেগম নিশ্চিন্ত হতে পারলেন না, হবার কথাও নয়। রূপের গায়ে হাত রেখে আঁতকে উঠে লক্ষ্য করলেন জ্বরের পরিমাণ প্রচণ্ড রকম। তিনি উৎকণ্ঠা জড়িত গলায় বললেন, ঠিক আছে যাবি, কিন্তু এই অবস্থায় না, একটু সুস্থ হ তারপর। রূপ আর কোনো অজুহাত দিতে পারল না। অজুহাত পেশ করার মতো মনোবল ও মানসিকতা কিছুই খুঁজে পাচ্ছে না। চুপচাপ তাই মেনে নিতে বাধ্য হল। ধীরে ধীরে জ্বর বেড়েই চলেছে ওর। রাজিয়া বেগম ডাক্তার এনে কড়া ডোজের ওষুধের ব্যবস্থা করলেন। ওষুধের প্রভাবে রূপের উপকারী হল বলা যায়। দুশ্চিন্তা ও ভগ্ন হৃদয়কে বিশ্রামের অবকাশ দিয়ে সারা রাত গভীর ঘুমে নিমজ্জিত রইল। এমনিতেও ঘুমের ঘাটতি ওর মধ্যে কোনো কালেই ছিল না। তার উপর সামান্য অসুস্থতায়ও শরীর নিস্তেজ হয়ে আপনা আপনিই ঘন ঘন ঘুমিয়ে যাওয়ার অভ্যেস ওর। পরদিন দুপুরে শর্মী এসে গোমরা মুখে বসে রইল রূপের শিয়রে। খানিকক্ষণ শরীরের খোঁজখবর নিয়েও শাসিয়ে একসময় মলিন স্বরে বলল, কাল আমার এত বছরের সাধের পার্টি, আর তুমি এভাবে বিছানায় পড়ে আছো? রিয়েলি নট ফেয়ার রূপ। তপ্ত চোখের পাতা দুটো মেলে হাসল রূপ। শুকনো ঠোঁট দুটো জিভ বের করে ভেজাল। ভাঙা গলায় আশ্বস্ত করে বলল, মন খারাপ করো না, সেজেগুজে ঠিকই তোমার পার্টি অ্যাটেন্ড করব, কথা দিলাম। শর্মী বিশেষ সন্তুষ্ট হতে পারল না। কত কত প্ল্যান ছিল ওর এই দিনের প্রেক্ষিতে। বহু বছর আগে থেকেই ওর ইচ্ছা 18তম জন্মদিনটা বিরাট করে উদযাপন করবে। বাড়ির সবাইও এতে রাজি। রাজি নয়, বরং ভীষণ খুশিও। গত দুদিন ধরেই আয়োজনও শুরু হয়ে গেছে। অথচ ওর প্রিয় বান্ধবী স্বরূপবনের স্থানের রূপ অসুস্থ হয়ে শয্যাশায়ী। সে ভালোই বুঝতে পারছে ওর এই হালাতের কারণটা কি। মনের আঘাত দুরালোগ্যভাবে শরীরেও প্রকাশিত হয়েছে বেচারির। অথচ রাফিন ভাইয়া দুদিনে একবারও দেখতে এলো না রূপকে। আবার ভাবল, ভালোই হয়েছে, অহেতুক আশা বাড়ি আর কি লাভ, না আসাটাই বরং ভালো। পরদিন সত্যি সত্যি তৈরি হল রূপ। দুদিন বিছানায় পড়ে থেকে নিজেকে শক্ত করেছে ও। রাফিন যদি অন্য কাউকে নিয়ে সুখী হতে চায়, তাহলে সেই কেন বোকার মতো তাকে ভেবে কষ্ট পাবে? এর চেয়ে বড় গাধামি আর কি কিছু হতে পারে? জ্বরে লালচে তপ্ত মুখ নিয়েও নতুন জামাকাপড় পরল সে। চুলগুলো সুন্দর করে আঁচড়ে পাক্কা দুদিন পর বেরোল রুম থেকে। শর্মীও আছে সাথে। সেই জোর করে একটু কাজল আর লিপস্টিক লাগিয়ে দিয়েছে। বাস, এতেই যেন স্বর্গের অপসরার মতো রূপ ফুটেছে রূপের। বাড়ির বাইরে চত্বরে সাজসজ্জা দিয়ে আয়োজন করা হয়েছে। হরেক রকম ফুল দিয়ে স্টেজ করা হয়েছে। চারপাশে কাঁচা বাহারি ফুলের ছড়াছড়ি। মেহমানও এসেছে প্রচুর। শর্মী একটা বারবি ড্রেস পরে পার্লার থেকে সেজেছে। চুলগুলো কার্ল করে ছেড়ে রাখা। এত সুন্দর লাগছে ওকে যে চোখই সরাতে পারছে না রূপ।
ওকে চেয়ারের কাছে পৌঁছে সবার হুড়োহুড়ি ডাকাডাকি লক্ষ্য করে স্টেজে চলে গেল শর্মী। কোথা থেকে আফিয়া বেগম এসে রূপকে টেনে নিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন মা? শরীর এমনিতেই খারাপ, মাথা ঘুরে পড়ে গেলে সর্বনাশ হবে, বসো এখানে। ওকে সোফায় বসিয়ে দিয়ে শর্মীর কাছে গেলেন উনি। সেখানে পরিবারের সবাই দাঁড়িয়ে আছে, একসাথে কেক কাটা হবে। সবার হাসিতে উজ্জ্বল মুখে চেয়ে আনমনে চোখে পানি চলে এলো রূপের। বেদনবিধুর নেত্রে তাকিয়ে ভাবল, এই সুন্দর পরিবারটার সাথে যুক্ত হওয়া আর হল না ওর। আচমকা রূপের চোখ পড়ল অপ্রত্যাশিত একটা মুখের উপর। হতবাক হয়ে দেখল রাফিনের পাশেই দাঁড়িয়ে আছে লাবণ্যময়ী এক যুবতী মেয়ে। পরনের কাপড়ে অত্যাধুনিকতার কড়া ছাপ। তার বুঝতে বাকি নেই এটাই স্নেহা। রাফিনের সম্মুখীন হবার মনোবল নিয়েই রুম থেকে বেরিয়েছিল রূপ, কিন্তু জানত না স্নেহাও এসেছে। আশারই কথা, সে এখন রাফিনের হবু বউ। মাথাটা হঠাৎই চিনচিন করে উঠল রূপের। চোখ বন্ধ করে ভারী শ্বাস টেনে শান্ত করতে চাইল নিজের বিধ্বস্ত চিত্ত। এমন সময় কোলাহল যেন হুট করে বর্ধিত হল বিশেষ কিছু একটা নিয়ে। রূপ নির্জীব চোখ দুটো মেলে দেখল শর্মী স্টেজ থেকে নেমে জাবিরকে বসা থেকে হাত ধরে নিয়ে যাচ্ছে। ভাইকে স্টেজে উঠিয়ে চেয়ারে বসতে অনুরোধ করছে করুণ চোখের ইশারায়। মুখেই হয়তো অনুরোধ করে যাচ্ছে সমানে। আর জাবিরের গায়ে ফরমাল বা আনুষ্ঠানিকতার কোনো পোশাক পরিহিত নেই। সে বাড়ির ইউজুয়াল টি-শার্ট আর ট্রাউজার পরে সবার মধ্যে চুপচাপ বসেছিল। তবে বাড়ির হলেও কাপড়ে একটা আঁচড় বা কুচকানো ভাব পরিলক্ষিত হচ্ছে না বরাবরের মতোই। স্টেজে আগে থেকে গিটার হাতে দাঁড়িয়েছিল আবিদ। হয়তো শর্মীর নির্দেশেই সে এটা হাজির করে রেখেছে। স্টেজে ওরা কি কথাবার্তা বলছে এত দূর বসে শুনতে পাচ্ছে না রূপ, তবে বুঝতে পারছে গান গাইতেই আর্জি করা হচ্ছে। জাবিরকে গাওয়ার প্রস্তুতি নিতে দেখে সবার মধ্যেই খেলে গেল একরাশ উচ্ছ্বাস। সবাই জানে জাবিরের গলার সুর বলতেই আসরের উল্লাস বহুগুণে বর্ধিত হওয়া, সবার হৃদয়ে এক মুহূর্তের জন্য শীতলতম মেঘ বর্ষণ হওয়া। এদিকে শরীর উত্তাপ পর্যায়ক্রমে বাড়ন্ত বোধ হচ্ছে রূপের, ঘেমেও যাচ্ছে হঠাৎ করে। চারপাশের গুঞ্জন বড্ড অতিষ্ঠ করে তুলছে ওর মেজাজ। টিস্যুতে কপাল মুছে মোবাইলে সময় দেখল একবার, তারপর বিতৃষ্ণ মন নিয়ে চোখ কুঁচকে অস্থির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াল। পুরোপুরি দাঁড়ায়নি, এমন সময় হুট করে কানে বাজল সূক্ষ্ম এক সুর। ধীর গতিতে বেড়ে চলেছে গিটারের তারে উত্থিত এক অপার্থিব ধ্বনি। থমকে গেল রূপ সেখানেই। কোলাহল থমে গেছে মানুষজনের। চারপাশ থমথমে নিস্তব্ধ হয়ে গেছে। শোনা যাচ্ছে কেবল জাবিরের আঙুলের ছোঁয়ায় বাড়ন্ত সেই সুরধ্বনি। রূপ ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে চাইল স্টেজের দিকে। মুহূর্তেই অকথিত অভাবনীয়ভাবে এতটাই চমকে উঠল ও যে হৃৎপিণ্ডটা মনে হচ্ছে গলায় চলে এসেছে লাফ দিয়ে। এত অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে এই ত্রিমাত্রিক জগতে। ঘটনাটা হলো, রূপ যখন তাকিয়েছে স্টেজে, অবিশ্বাস্য হলেও সত্য, রাফিনের স্থির চোখে দৃষ্টি ওই সময়টাতে ওর উপরই নিবদ্ধ ছিল। শান্ত স্থির হলেও রূপের কাছে অত্যন্ত তীব্র মনে হলো সেই দৃষ্টির প্রখরতা। রূপ জানে না জাবির কেন তাকিয়েছে। নিজেকেই যুক্তি দিল হয়তো সবার দিকে চোখ বুলাচ্ছে, আর দৃষ্টিটা যখন ঘুরে এসে রূপের উপর পড়েছে তখনই কাকতালীয়ভাবে রূপও তাকিয়েছে। এমনটা হওয়া ছাড়া তো আর কোনো যুক্তিও নেই। রূপ দৃষ্টি তখনও সরায়নি, কিন্তু জাবির বহু আগেই নিজের চোখ সরিয়ে গিটারের উপর আবদ্ধ করেছে চোখ দুটো। আশপাশটা নীরব হয়ে পড়ায় গিটারের ধ্বনি আর জাবিরের গলার স্বর শোয়া যাচ্ছে বেশ জোরালোভাবেই। উপস্থিত প্রতিটি ব্যক্তিকে প্রায় ঘোরে আবিষ্ট করে আবেশিত মোহনীয় গলায় গেয়ে চলল সে। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়ায়। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়ায়। এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুণ, আমাকে নেসে বারণে আর তোর আবছায়ায়। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়। আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোন বন্দরে। বলে দে বল আমায়, বলে দে বল আমায়, গুমনামি ইচ্ছের মতো বাসালি ভালো না কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ অবিরত। গুমনামি ইচ্ছের মতো বাসালি ভালো না কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ অবিরত। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়। আমাকে থাকতে দে
ডুবে ডাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোন আস্তানা কোন বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়, তোকে দেখি শুনশান রাতে, চলে আসা চিন্তা হঠাতে, শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে, ও তোকে দেখি শুনশান রাতে, চলে আসা চিন্তা হঠাতে, শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোন আস্তানা কোন বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়। জাবির থেমে গেল ধীরে ধীরে, টুংটাং করতে করতে থেমে গেল তার গিটারের রাগও, কিন্তু চারপাশটা বেশ খানিক্ষণ নিস্তব্ধই রইল। ঘোর থেকে যেন তখন ওকে বের হতে সক্ষম হচ্ছিল না। মনে হচ্ছিল কড়া ডোজের আফিম মেশানো ছিল তার গলায়, আর সেই আফিমের কড়া নেশায় সেই শব্দ ও সুরের মাধ্যমে প্রত্যেকের কানে ঢেলে দিয়েছে। হঠাৎ করে জোরালো ধ্বনিতে করতালি বাজালো শর্মি আর আবিদ, সেই সাথে ভেঙে গেল সবার ধ্যান। তারাও মেতে উঠল সশব্দ করতালিতে। প্রত্যেকের মতোই স্নেহাও বেশ মুগ্ধ হয়েছে। সেও হাততালিতে যুক্ত হয়ে মুগ্ধ স্বরে রাফিনকে বলল, ওর তো এটাকে প্রফেশন হিসেবে নেওয়া উচিত, ইন্ডাস্ট্রিতে ভূমিকম্প তৈরি করে দিবে, আই এম শিওর। আই মাস্ট সে সাচ এ গড গিফটেড ভয়েস হি হ্যাভ। জাবির গাইতে শুরু করতেই বসে পড়েছিল রূপ। অপলক নেত্রে তাকিয়েছিল জাবিরের অবনত মুখ পানে। রূপ নিজেও গান জানে, আর জাবিরের সুরের মূর্ছনা উপভোগ করে বড্ড মিস করতে লাগলো নিজের গলার সুর। মনস্থির করল হারিয়ে ফেলা গলা আবারও গড়বে সে, কাউকে ভালোবেসে নয়, কেবল নিজেকে ঘিরেই বাঁচবে। কারো জন্য আর অনুভূতির পসরা খরচ করবে না। চতুর্পাশ আবারও কলরবে মুখরিত হয়ে উঠতেই মাথা টনটন শুরু হলো ওর আবার। মনে হচ্ছে কেউ প্রচণ্ড হাতের চাপে কপাল পিষ্ট করে দিচ্ছে দুই দিক থেকে। রূপ আর একবারও ফিরে চাইল না স্টেজে, অথচ ও চোখ সরানোর পর থেকে একজোড়া নমনীয় কোমল দৃষ্টি অধীর হয়ে দেখছে ওকে। অতি প্রশান্ত সেই দৃষ্টি থেকে যেন ঝরে পড়ছে এক জনমের আকুতি, অতৃপ্ত ব্যাকুলতা। জীবনের সমস্ত প্রত্যাশা যেন তার চোখের চাহনিতে উপচে পড়ছে। জন্ম থেকে আজও পর্যন্ত এত ঘনীভূত আবেগ নিয়ে কাউকে দেখেনি সে, এমনকি জানতেও পর্যন্ত না এভাবে আদৌ কাউকে এক নজর দেখাতেই এত এত শান্তির বাড়িধারা বইতে পারে তপ্ত হৃদয়। অথচ বিপরীতে থাকা নিষ্ঠুর রমণী একটা বারও ফিরে পর্যন্ত চাইল না। অবসাদে আচ্ছন্ন রূপ জ্বর তপ্ত ঠোঁটের ওপরিভাগে ঘাম মুছল, তারপর উঠে দাঁড়ালো রাজিয়া বেগমকে খোঁজার উদ্দেশ্যে। দেখতে পেল না আশেপাশে কোথাও। এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করে অবশেষে পেয়ে গেল। শরীর খারাপ লাগছে, তাই রুমে চলে যাচ্ছি, তা জানাতেই রাজিয়া বেগম অস্থির হয়ে উঠলেন। জানতে চাইলেন বেশি খারাপ লাগছে কিনা, তিনিও সাথে যাবেন কিনা। রূপ মেকে একটু ভরসার হাসি হাসার চেষ্টা করে বলল, তেমন কিছুই না খালামণি, চিন্তার কিছু নেই, কোলাহলে একটু মাথা ধরেছে এই আর কি। রাজিয়া বেগম নিশ্চিন্ত হতে পারলেন না। তিনি ওর কপালে হাত রেখে আটকে উঠলেন। দুশ্চিন্তাগ্রস্ত স্বরে বললেন, জ্বর তো আবার বেড়েছে রে, তুই রুমে যা, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে সঙ্গে সঙ্গে একটা ওষুধ খাবি। অগত্যই রূপ সায় জানিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। বাড়ির সবাই আঙিনায় বলে ভিতরটা নিশ্চুপ, তবে ভিতরের লাইটগুলো সব জ্বালানোই আছে। ভেঙে আসা হাঁটুজোড়া টেনে বহু কষ্টে হাঁটছিল রূপ। বসার ঘর পার হওয়ার সময় সেখান থেকে কথাবার্তার মৃদু শব্দ আসতেই থেমে গেল ও আচমকা। এখানে আবার কে এলো এখন? কৌতূহলী হয়ে এগিয়ে গেল ওদিকে। ঘরের দরজায় দাঁড়াতেই ভিতরের দৃশ্য দেখে থমকে গেল এক মুহূর্তের রূপ। ত্রস্ত পায়ে দ্রুত আড়াল হয়ে দাঁড়াল, তারপর আবার খানিকটা উঁকি দিল। ওর ব্যথাযুক্ত মাথাটা যেন এবার চরকির মতো পাক খেয়ে ঘুরে উঠছে বারবার। পা ভেঙে ঢলে পড়ে যেতে গিয়েও দেয়াল খামচে ধরে দাঁড়িয়ে রইল মনের জোরে। বসার ঘরের ভেতর রাফিন সযত্নে স্নেহাকে জড়িয়ে ধরে আছে। স্নেহা আদুরে স্বরে কিছু বলে যাচ্ছে রাফিনকে, আর সে হু হা করে যাচ্ছে হাসি মুখে। কত সুখীই না লাগছে ওদেরকে। আড়াল থেকে এই দৃশ্য দেখে দুই হাত মুখে চেপে ধরল রূপ। কান্নারা দলা পাকিয়ে উঠে এসেছে গলায়। ভারী পাথর খণ্ড যেন কেউ গলায় ঢুকিয়ে দিয়েছে এমন ব্যথা বোধ হচ্ছে। সকল ব্যথা ক্রমবর্ধমান ধারায় বাড়াত্রি যেন ছলছলে চোখে তাকিয়ে রইল অপ্রত্যাশিত সে দৃশ্যে। রূপ দেখছিল রাফিনদেরকে, আর অন্য পাশ থেকে একজোড়া চোখ পলকহীন বাঁকা হাসি নিয়ে ওকেই দেখছে, সেটা ঘুণাক্ষরেও টের পেল না ও। একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে একসময় ধীর পায়ে ওর পিছনে এসে দাঁড়ালো জাবির। ঠোঁটের কোণে স্থির ফুটে রয়েছে ক্রূর হাসি। কুটিল চোখে সে একবার রূপকে দেখছে, আরেকবার তাকাচ্ছে রাফিন আর স্নেহার জড়াজড়ির দৃশ্যে। রূপের ধ্যান এখনও সেখানেই। পিছনে কেউ একজন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে, তাও টের পেল না ও। একটা লম্বা সময় পর জাবের নিজের মুখটা নামিয়ে আনলো রূপের কানের কাছে। ফিসফিস করে বলে উঠল, ইউ ডিজার্ভ দিস।
হঠাৎ করে কানের এত কাছে অচিন্তিতভাবে এই হেন ব্যঙ্গাত্মক বাণীতে কেঁপে উঠল রূপ। চমকে ফিরে তাকালো। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখল জাবির তার দিকে স্থির অটল দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটে তার সূক্ষ্ম তাচ্ছিল্যের হাসি। তার মানে কি জাবির সব জানত? কে বলেছে তাকে? নাকি নিজেই বুঝতে পেরেছে? নিজের এমন দুরবস্থার সময় জাবিরে তিরস্কার তীক্ষ্ণ বাণে তার প্রতি নতুন করে একরাশ ঘৃণা জন্মল রূপের দুর্বল ভীরু মনে। সান্ত্বনা দিতে না পারো তাই বলে এভাবে তাচ্ছিল্য করবে? অন্যের দুঃসময়ে হাসাটা, আনন্দিত হওয়াটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের কর্তব্য? রূপের গাল বেয়ে ববিয়ে পড়ল তপ্ত জল। ঠোঁটগুলো কাঁপছে তীর করে। কিছুক্ষণ জাবিরের চোখের দিকে ঠান্ডা ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে থেকে ভারী পা দুটো টেনে ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করল। আর একবারও খিরে চাইল না জাবির কিংবা রাফিনের দিকে। ওর চলে যাওয়ার পথে তাকিয়ে শুরিতে জাবিরের ঠোঁটের কোণ আরেকটু বিস্তৃত হলো। তারপর ক্রূর সত্তা ছাপিয়ে আকুল হৃদয়টা অনুভূতি নাড়া দিতেই ধীরে ধীরে শক্ত হয়ে গেল তার চোয়াল। চোখের সামনে স্পষ্ট ভেসে আছে কোমল মুখশ্রীর সে ভেজা গাল, কম্পমান ওষ্ঠদ্বয়। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে সত্যি সত্যি এবার মাথা ঘুরে উঠল রূপের। এক একটা সিঁড়িকে অনন্তকালের পথ মনে হচ্ছে। দুই হাতে রেলিং খামচে ধরেও রক্ষা পেল না রূপ। চোখের সামনের উজ্জ্বল আলোকসজ্জা ধূসর রঙে পরিণত হতেই ঢলে পড়ল নিচের দিকে। ভাগ্যিস ওর শারীরিক অসংলগ্ন ভাব টের পেয়ে জাবিরও পিছু পিছু এসেছিল। নিম্নমুখে গড়িয়ে পড়ার আগেই খপ করে কঠিনভাবে আঁকড়ে ধরল সে। রূপ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল জাবিরেরই বুকে। ওর মুখটা বুকে ঠেকতেই উত্তপ্ত অনল যেন ছড়িয়ে পড়ল জাবিরের টি শার্ট ভেদ করে পুরুষালী দেহে। এত পরিমাণ জ্বরের তাপ ওর গায়ে। ঈষৎ কুঞ্চিত ভ্রু ও শক্ত মুখে জাবির ওর দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করল, শিট। উত্তপ্ত ঠোঁট দুটো লালচে বর্ণ ধারণ করেছে রূপের। ঈষৎ ফাঁকা হয়ে আছে দুই ঠোঁট। জাবির একটা তপ্ত নিঃশ্বাস ফেলে কোলে তুলে রুমে নিয়ে গেল ওকে। বিছানায় শুয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অবিচল দৃষ্টিতে তাকিয়ে। একটু পরই রাজিয়া বেগম খাবার নিয়ে প্রবেশ করলেন। রূপকে অচেতন দেখে আটকে উঠলেন। দ্রুত এগিয়ে এসে ওর গাল চাপড়ে ডাকাডাকি করতে লাগলেন। রূপ কেবল স্তিমিত গলায় হু উচ্চারণ করছে, মাঝে মাঝে সামান্য হাত নাড়াচ্ছে। অর্থাৎ পুরোপুরি চেতনা হারায়নি। রাজিয়া বেগমকে থামিয়ে জাবির পিছন থেকে বলে উঠল, ডেকো না ছোটমা, ওর হুঁশ আছে, কিন্তু শরীরে দুর্বলতা চেপে বসায় নিস্তেজ হয়ে পড়েছে। কিছুক্ষণ রেস্ট নিক, তারপর এসে খাইয়ে দিও। রাজিয়া বেগম মেনে নিলেন জাবিরের কথা। কপালে হাত রেখে আবার জ্বর দেখলেন রূপের। থার্মোমিটার এনে মাপলেন। তারপর চিন্তিত মুখে বসে রইলেন রূপের বন্ধ চোখের পাতায় চোখ রেখে। জাবির দুই হাত বুকের ওপর আড়াআড়ি ভাঁজ করে ভরসা শান্ত বাণীতে বলল, রাতের ওষুধের পর না কমলে সকালে হসপিটালাইজড করে দিও। এমন সময় নিচ থেকে হাঁক ডাক শোনা গেল। রাজিয়া বেগমকে ডাকা হচ্ছে চত্বরে। তিনি উঠতে উঠতে বললেন, তুই একটু থাকিস তো জাবির, আমি দেখে আসছি। রাজিয়া বেগম চলে যেতেই জাবির চেয়ার নিয়ে বসল রূপের পাশে। লালচে ঠোঁট দুটো জ্বরের তাড়নায় তিরতির করে কাঁদছে। হঠাৎ হঠাৎ কেঁপে উঠছে গোটা দেহ। একটু পরপর ভ্রু কুচকাচ্ছে সামান্য করে। জাবির উঠে গিয়ে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে আবার বসল। এক ধানে কিছুক্ষণ চেয়ে থেকে একটু ঝুঁকল ওর মুখ বরাবর। গলার স্বর নামিয়ে হালকা ধীর কণ্ঠে সে বলল, আই নো, আবঝাভাবে হলেও শুনছিস তুই আমাকে। তারপর কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো কিছু বাক্যবান, কিন্তু চিরন্তন বাস্তব কিছু বাক্যবান। ত্রিমাত্রিকেই ছলনার জগতে মানুষ চেনা এত সহজ নয় রূপ। কখনো কখনো সম্পূর্ণ একটা জীবন পার হয়ে যায়, তবুও মানুষ চেনা শেষ হয় না। নতুন নতুন রূপে যেন তারা নতুন করে আবিষ্কৃত হয়, নতুন নতুন উপায়ে অন্যকে কষ্ট দেয়। তাই বলে এইভাবে ভেঙে পড়ে নিজের আত্মার সাথে বেইমানি করাটা ঠিক কতটুকু সাজে বলতো? আগে নিজেকে প্রশ্ন কর, সবার ঊর্ধ্বে সর্বপ্রথম কাকে চাস, নিজেকে না অন্যকে? যদি উত্তরটা নিজেকে হয়, তাহলে নিজের হক নষ্ট করে শরীর এবং মনে জখম তৈরি না করে নিজেকে নিয়ে বাঁচতে শিখো। যে সত্যি ভালোবাসবে তোকে, তাকে অবলম্বন করে অনুভূতি রচনা করো। তাকে ভালোবেসে ভালোবাসার মর্যাদা রক্ষা করতে শিখো। মিথ্যা অনুভূতির ফাঁদে পড়ে হৃদয়ের প্রথম প্রস্ফুটিত অনুভূতিগুলো নষ্ট করিস না। চলবি। মিস্টার আফনান জাবির চৌধুরী পোস্ট করা কবিতাটা লেখিকারই তৈরি, কোথাও থেকে সংগৃহীত নয়। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা, পর্ব 14, লেখিকা মেহরুন্নেসা মিমি। কদিন পর একটু সুস্থ বোধ হল রূপের। আগামীকাল কবির সাহেব এসে ওকে নিয়ে যাবেন বলেছেন। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে অসহনীয় লাগছিল খুব, তাই গতকাল রাতেই ভেবে রেখেছিল আজ ক্লাসে যাবে। রাতে চৈতিকে ফোন করে সেটা জানাতেই চৈতি নিষেধ করে বলেছে, আগে সুস্থ হ, একবারে বাড়ি থেকে এসে নতুন উদ্যমে ক্লাস কোচিং শুরু করবি না হয়, আপাতত রেস্ট নে। রূপ ভেবে দেখবে বলেছে, কিন্তু সকালে ঘুম ভাঙতেই ইচ্ছাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। কতদিন যাবৎ চার দেয়ালের মাঝে বন্দি থেকে হাত পা ঝিম ধরে এসেছে। মনটাও আনচান করে।
একই বাড়িতে মাত্র কয়েক হাতের দূরত্বে রাফিন নামক মানুষটা বাস করে, এটা ভাবলে রূপের দম আটকে আসে। সে নিস্তার চায় এই জঘন্য পরিস্থিতি থেকে। এবার বাড়ি গিয়ে বাবাকে অনুরোধ করবে সে আর এখানে পড়বে না। নিজের শহরে অ্যাডমিশন নিয়ে নতুন করে সব শুরু করবে। নামকরা ভার্সিটি যে টানে এখানে এসেছিল সেই টান এখন আর অনুভূত হচ্ছে না। তৈরি হয়ে দুর্বল পায়ে ধীরে ধীরে বের হল রুম থেকে। সামনে তাকিয়ে দেখল অপর প্রান্ত থেকে জাবিরও নিচে নামার জন্য এগিয়ে আসছে। ওদের দুজনের কামরা দোতলার 2 কোণে। রূপের হঠাৎ সেদিন রাতের কথা মনে পড়তেই আজ জাবিরকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটু পর্যবেক্ষণ করে দেখল। কালচে খয়েরি শার্ট, কালো স্কিনি জিন্সের সাথে ইন করে পড়ে আছে সে। এলভি এর বেলটা থেকে যেন দুতি ছড়াচ্ছে, জলজল করছে সেটা। পায়ে তেমনই কালো চকচকে চেলসি বুট। জুতোর চাকচিক্য দেখে মনে হচ্ছে মাত্রই কিনে এনেছে বা বাক্স থেকে আজই উদ্বোধন হয়েছে। হেঁটে আসার ভঙ্গিতে একটা আভিজাত্যপূর্ণ আয়েশি হেলদল। ফোনের দিকে ভ্রু ঈষৎ কুচকে কিছু একটা মনোযোগ সহ দেখতে দেখতে ডিসেন্টলি আঁচড়ে রাখা চুলগুলো অযথাই হাত চালিয়ে এলোমেলো করে ফেলছে সে। রূপের কারণটা ধরতে না পেরে ভ্রু একটু কুচকে ভালো করে লক্ষ্য করল। তারপর বুঝতে পারল ব্যাকব্রাশ করে রাখা সত্ত্বেও রেশমের মতো সিল্কি হওয়ায় কিছু চুল হাঁটার পতালে কপালে এসে দুলছে, আর আনমনেই সেগুলো বারবার পিছনে ঠেলে দিচ্ছে জাবির। লম্বায় রূপের চেয়েও 7-8 ইঞ্চি উঁচু হবে। নিজের অজান্তে জাবিরকে পর্যবেক্ষণ করতে করতে কখন যে সে কাছে এসে থমকে দাঁড়িয়েছে টের পেল না রূপ। জাবির এতক্ষণ খেয়াল করেনি ওকে। সিঁড়ির গোড়ায় এসে ওর অবয়বটা চোখে ভাসতেই মুখ তুলল সে। মেয়েটাকে ভ্রু কুচকে দাঁড়িয়ে থাকতে দেখে জাবিরও দাঁড়িয়ে পড়ল। চুল ঠিক করতে থাকা হাতটা নামিয়ে প্যান্টের পকেটে গুজে দিল সে। অপর হাতের মোবাইলটাও নামিয়ে নিল। স্ট্রেট দাঁড়িয়ে শান্ত মুখে আচমকা কথা বলে উঠল, যেখানে সেখানে দাঁড়িয়ে ঘুমানোর অভ্যেসটা তোর এখনও গেল না? জাবিরের তির্যক কথায় ধ্যান ভাঙল রূপের। ওর কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে এলো। নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়াল। জাবিরের কথায় পাত্তা না দিয়ে নিজের মনে চলা এতক্ষণের প্রশ্নটা সরাসরি জিজ্ঞেস করে ফেলল কোনোরূপ ভনিতায় না গিয়ে। আপনি কি সেদিন রাতে আমার কানের কাছে বিড়বিড় করে কিছু বলেছিলেন? জাবির নির্লিপ্ত মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে অভিব্যক্তিহীন গলায় বলল, আমাকে কি তান্ত্রিক মনে হয় যে তোর কানের কাছে বিড়বিড় করে মন্ত্র পড়ব? রূপ একটু বিরক্তি হয়ে হালকা শব্দে নিঃশ্বাস ফেলল। বুঝে আসা ধীর গলায় আওড়াল, মানে আমার মনে হলো কি যেন শুনেছি, আবছাভাবে, যেমন প্রস্ফুটিত ফুল, বাঁচতে শিখা, আরও কি কি সব হাবিজাবি। জাবির আবারও একই অভিব্যক্তিহীন স্বরে বলল, আমি কি মোটিভেশনাল স্পিকার যে দায়িত্বসহ তোকে লাইফ লেসন্স দিতে যাব? কথাটা শেষ করে রূপের অবুঝ চাহিনি উপেক্ষা করে তরতর করে নিচে নেমে গেল জাবির। রূপের বিরক্তি সীমারেখা অতিক্রম করে গেল। একটা কথাও কি ভালো করে বলতে পারে না লোকটা? দুটো ভাইয়ের একজনও মানুষ নয়, দুটোই অমানুষ, ভাবল রূপ। রাগে অতিষ্ঠ মুখ নিয়ে ও নেমে এলো নিচে। রাজিয়া বেগম ওকে দেখে অবাক হয়ে শুধলেন, কোথায় যাচ্ছিস? ক্লাসে। না গেলে হবে না? না, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। মূলত ও বাড়ি থেকে একটু বের হতে চায়, বাইরের পরিবেশে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। রাজিয়া বেগম এগিয়ে এসে ওর কপালে হাত দিয়ে দেখলেন কপাল ঠান্ডাই আছে। ওকে টেবিলে বসিয়ে নাস্তা বেড়ে দিলেন। এমন সময় শর্মি নেমে এলো উপরতলা থেকে। রান্নাঘর থেকে আফিয়া বেগমও বের হয়েছেন মাত্র। শর্মি একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, তুমি অসুস্থ শরীরে টাচ করতে যাচ্ছ? রূপ কিছু বলার আগে শর্মির কথার প্রেক্ষিতে আফিয়া বেগম বলে উঠলেন, দেখো সেদিনের মতো আবার মাথা ঘুরিয়ে পড়ে যেও না, তার চেয়ে ভালো ঘরে শুয়ে রেস্ট নাও। রূপ জানে ওর সেদিন সিঁড়িতে পড়ে বেহুশ হবার ঘটনা বাড়ির সবাই জানে। রাজিয়া বেগম জানিয়েছেন। ঘটনা শুনে সবাই ওকে দেখতে গেলেও রাফিন একবারের জন্য ওর রুমে চৌখাট মারায়নি। মর্মাহত দুর্বল চিত্তে মলিন হেসেছে রূপ। মনে মনে রাফিনকে শুক্রিয়া জানিয়েছে ওর সামনে না আসার জন্য। রূপ ভেবেছিল শর্মির সাথে একসাথে বের হবে, কিন্তু শুনল শর্মি আজ ক্লাস করবে না, তাই ও একাই চলে গেল। রাজিয়া বেগম গেট পর্যন্ত এগিয়ে দিলেন। উৎকণ্ঠিত স্বরে বললেন, আজ একটা গাড়িও নেই, সবাই সকাল সকাল বের হয়ে গেছে। তুই খেতে খেতে জাবিরও চলে গেছে। রিকশা করে একা যেতে পারবি তো? আমি আসব সাথে। রূপ গাড়ির কথা শুনে ফ্যাকাশে হেসে বলল, এ তো অস্থির হওয়ার কিছু নেই খালামণি, আমি এখন সুস্থই আছি। রাজিয়া বেগম নিশ্চিন্ত হতে পারলেন না। রূপ গলির মাথায় হারিয়ে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইলেন তিনি। ক্লাস শেষে ইচ্ছে করে আজ দেরি করে ফিরতে ইচ্ছা করল রূপের।
ফোন করে রাজিয়া বেগমকে জানিয়ে দিল ওর দেরি হবে। চৈতিকে নিজের ইচ্ছার কথা বলতেই সেও ঘাইকে ফোন করে দেরি করতে বলল। দুজনে মিলে অনেকক্ষণ বসে গল্প করল লেকের পাড়ে। ধীর পায়ে হেঁটে হেঁটে হাওয়ায় মিঠাই খেল। মন একটু হালকা হলেও চৈতের মায়ামায় উদ্বিগ্নতা দেখে বারবার চোখ ভিজে উঠছিল ওর চৈতি ওর পরপরই ওকে আনমনা হতে দেখে জানতে চাইল ওর শরীর খারাপ লাগছে কিনা। ও কি করে বুঝাবে শরীরময়, হৃদয়টা বড্ড অসুখে পড়েছে তার। জ্বলে ছারখার হচ্ছে অন্তরের গহীনটা। কিন্তু নিজের এই অপ্রাপ্তি ও এক বুক প্রত্যেকখানের জ্বালা সেই চৈতিকে বলতে পারল না। কেউই যখন জানে না, তাহলে অর্ধপথে সমাপ্ত হয়ে যাওয়া ব্যর্থতার এই গল্পটা অজানাই থাক পৃথিবীর কাছে। একমাত্র নিজের অন্তরেই ধারণ করে রাখুক এই ব্যথা, এই গ্লানি। বিকেলের আলো মলিন হয়ে আসছে। চৈতি এক ফাঁকে ফোন করে সাদাফকে আসতে বলে। সাদাফ আসছে শুনে রূপ উঠে দাঁড়ায়, গাড়ির খোঁজ করার জন্য পা বাড়ায়। কিন্তু চৈতি শক্ত করে হাত চেপে ধরে থামায়। শাসনের কড়া সুরে বলে, একা একা যেতে দিচ্ছি না, তোর শরীর ভালো নেই। আজ আর বাড়াবাড়ি করতে ইচ্ছা করল না রূপের। চুপচাপ তাই চৈতির কথা মেনে নিল। কিছুক্ষণ বাদেই গাড়িটা ঠিক লেকের ধারেই এসে থামল। ওরা দুজন উঠে বসতেই বাড়ির রাস্তা না ধরে অন্যদিকে গাড়ি চালালো সাদাফ। রূপ বুঝতে না পেরে ভ্রু কুচকে বাইরে তাকালো। তার আগে চৈতিই জিজ্ঞেস করল, ওদিকে কোথায় যাচ্ছ ভাইয়া? সাদাফ সহজ গলায় জবাব দিল, মা একটু শপিংয়ে বের হয়েছেন, বলেছেন তোকে ডিরেক্ট ওখানে নিয়ে যেতে, তারপর একসাথে ফিরবি। রূপের কোচকানো ভ্রুজোড়া শিথিল হল। রাগে চোয়াল শক্ত হয়ে গেল ওর। তখনই চৈতিকে উপেক্ষা করে চলে যাওয়া উচিত ছিল, সেটা করেনি বলে এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। মলের সামনে চৈতি নামতেই ওর মা ভিতর থেকে এসে নিয়ে গেল ওকে। যাওয়ার আগে চৈতি সাদাফকে বলে গেল রূপকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দিতে। সারা রাস্তায় সাদাফ টুকটাক কথা বলার চেষ্টা করলেও রূপ একদম ঝিম ধরে রইল। একটা শব্দ উচ্চারণ করল না। বিরক্তি আর রাগ ছাপিয়ে টের পেল জ্বরটা আবার তরতর করে বেড়ে উঠছে। মনে পড়ল সকাল ও দুপুরের মেডিসিন আজ খাওয়া হয়নি। মেডিসিনগুলো সাথেই আছে, তবুও খেল না ও। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। গেটের সামনে নেমে দাঁড়াতে সাদাফও নামল। রূপ থমকে দাঁড়িয়ে তার দিকে তাকালো জিজ্ঞাসু নেত্রে। সাদাফ এগিয়ে এসে ভীষণই অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা হাত চেপে ধরে মৃদুস্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমার উপর রেগে আছো রূপা? সাদাফের ছোঁয়া ও তার অহেতুক কথাবার্তা শুনে গা চিরচির করে উঠল রূপের। শারীরিক ও মানসিক টানাপোড়নে প্রায় কাঁপতে লাগল ও। চোখের কোণে পানি জমা হতে লাগল। ওকে কিছু বলতে না দেখে সাদাফ আরও একটু কাছাকাছি এলো। হাতের চাপ আর একটু দৃঢ় করে আবারও একই প্রশ্ন আওড়াল। রূপ এবার অতি সন্তর্পণে ঘৃণার সাথে ছাড়িয়ে নিল হাতটা। দাঁতে দাঁত চেপে ক্ষোভ ঝরানোর স্বরে বলল, বিনা অনুমতিতে আমার হাত ধরলেন কি করে? আই জাস্ট হেট দিস কাইন্ড অফ লেম বিহেভিয়ার্স। আমার থেকে 10 হাত দূরে থাকলেই খুশি হব আমি, সাদাফ ভাইয়া। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়াল না রূপ। সাদাফের প্রতিক্রিয়া দেখারও প্রয়োজন বোধ করল না। টলে ওঠা পায়ে বহু কষ্টে চত্বর পেরিয়ে বাড়ির দরজায় দাঁড়াল। লম্বা একটা শ্বাস টেনে নিজেকে স্থির করে মুখ স্বাভাবিক রেখে ঢুকল ভিতরে। কিন্তু কয়েক পা এগোতেই হঠাৎ পিছন থেকে কেউ সজোরে হাত টেনে ধরল ওর। প্রায় পড়ে যেতে গিয়েও পড়ল না রূপ। ঘুরিয়ে ওঠে পিছনে ফিরিয়েই ঠাস করে সশব্যে চর মেরে বসল কেউ ওর জ্বরতপ্ত কোমল গালে। সঙ্গে সঙ্গে মাথাটা ভন ভন করে উঠল রূপের। এলোমেলো হয়ে চোখের উপর আছড়ে থাকা চুলের ফাঁকে ঝাপসাভাবে নজরে এলো জাবিরের রণমূর্তি। ক্রুদ্ধ চোখে তাকিয়ে থেকে আগুনঝরা গলায় গর্জে উঠে সে বলল, এসব করার জন্যই আদমরা শরীরেও ভার্সিটি গিয়েছিস? অ্যাকচুয়ালি ভার্সিটি নয়, ভার্সিটির নাম করে তামাশা করতে গিয়েছিলি, অ্যাম আই রাইট? জাবিরের একটা কথাও রূপের কান অবধি পৌঁছাল না। গালে হাত রেখে অস্ত্রসিক্ত অস্পষ্ট চোখে ও তাকিয়ে আছে জাবিরের রক্তিম চোখে। ততক্ষণে আশেপাশে ছুটোছুটি করে চলে এসেছে সকলে। রাজিয়া বেগম, আফিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন। চিৎকার শুনে শর্মিয়ার রুমও রুম থেকে বের হয়ে উপর থেকে রেলিং ধরে ঝুঁকল। আবিদ খেলতে গিয়েছে বাইরে। ওরা দুজন এই পরিস্থিতি দেখে তড়িঘড়ি করে নেমে এলো নিচে। রাজিয়া বেগম ছুটে এসে রূপের বাহু আঁকড়ে ধরে জানতে চাইলেন, কি হয়েছে জাবির? কি করেছ? ওকেই জিজ্ঞেস করো। রূপের হতবাক মুখশ্রীতে চোখ রেখেই বলল জাবির। শর্মি এসে রূপকে একপাশ থেকে জড়িয়ে ধরে দাঁড়াল। আফিয়া বেগম জাবিরের পাশে দাঁড়িয়ে বললেন, তোর সব ফাজলামি গোয়ার তুমি আমরা মেনে নেই সব সময়, তাই বলে তুই মেয়েটার গায়ে হাত তোলার সাহস করে ফেলবি? এসবের কোনো অর্থ আছে আদৌ? ও যে অসুস্থ সেটাও কি তোর মাথায় নেই? সবাই জাবিরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ জাবিরের কারো দিকে ভ্রুক্ষেপ নেই। তার ক্রুদ্ধ দৃষ্টি শুরু থেকেই রূপের উপর নিবদ্ধ, এখনও তা নড়েনি। রূপের নিভু নিভু চেহারায় চোখ রেখেই সে চোয়াল শক্ত করে বলল, ছেলেটার সাথে আগেও বহুবার দেখেছি আমি তোকে,
প্রায় এক গাড়িতে করে আসিস। আজ বাড়ির সামনেই হাত ধরাধরি করার সাহস কোথায় পেলি তুই? চৌধুরী বাড়িতে এসব অ্যালাও করা হয় না, তুই জানিস না? জাবিরের রহস্য উন্মোচনে সকলের চোখ কপালে উঠে গেল। আতকে উঠলেন রাজিয়া বেগমও। রূপ বুঝল সত্যি সবাই ওকে ভুল ভাবছে। ও কোনো রকম ভাঙাচোরা ফ্যাঁসফ্যাঁসা গলায় কোনো রকম শুধু এটুকু বলল, ওটা চৈতির ভাই, জোর করে হাত ধরেছিল আমার। ব্যাস, এটুকুই বলতে পারল। তারপর চোখ দুটো বুজে ধীরে ধীরে ঢলে পড়ল ওকে আঁকড়ে ধরে রাখা শর্মের কাঁধের ওপর। আচমকা কাণ্ডে শর্মি একা সামলাতে পারল না ওকে। রাজিয়া বেগমও পাশে ছিলেন। তিনি দ্রুত চেপে ধরলেন রূপকে, কিন্তু শরীরে ভার ছেড়ে বেহুশ হয়ে রূপ নিমিষে গড়িয়ে পড়ল মেঝেতে। আফিয়া বেগম দ্রুত পদে ছুটলেন পানি আনার জন্য। রূপের বেগতিক অবস্থা দেখে হঠাৎই যেন ভ্রম ছুটল জাবিরের। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার ক্ষণিকের জন্য। কয়েক ঘন ঘন চোখ পিটপিট করে নিজেকে স্থির করতে চাইল। জোরে জোরে শ্বাস ফেলে টাকিয়ে রইল রূপের ফ্যাকাশে মলিন মুখশ্রীতে। বহু যুগের অযত্ন যেন সেই মুখে দৃশ্যায়িত হচ্ছে। মুহূর্ত কয়েক পর ধাতস্থ হল জাবির। সবাইকে উপেক্ষা করে হুট করেই কোলে তুলে নিল রূপকে সে। পলকে ছুটে গেল সিঁড়ি বেয়ে ওপরে। কেউ কিছু চিন্তাভাবনা করার সুযোগ পেল না। তারাও ছুটল পিছু পিছু। দীর্ঘ সময়ের ব্যবধানে হুঁশ যখন ফিরল রূপের, নিজেকে আবিষ্কার করল হাসপাতালের ঝকঝকে সাদা বিছানায়। ওকে চোখ মেলতে দেখে শিওরে এসে দাঁড়ালেন কবির সাহেব ও নাদিরা বেগম। বাবা মাকে দেখে প্রথমে চমকে উঠল রূপ। তারা কখন এলো বাবা? রূপ নড়েচড়ে উঠে বসার চেষ্টা করল। নাদিরা বেগম আবার বিছানায় শুইয়ে দিয়ে শাসনের কড়া স্বরে বললেন, কেন উঠছ? শুয়ে থাকো। স্ত্রীর কঠিন গলার ধমকে কবির সাহেবের রাগ হল প্রচুর। তিনি স্ত্রীকে সরিয়ে নিজে মেয়ের পাশে বসে বললেন, কেমন লাগছে রে মা এখন? রূপ একটু হাসার চেষ্টা করল। দুর্বল স্বরে জিজ্ঞেস করল, তোমরা কখনো এলে বাবা? কাল বিকেলে এসেছি। বিস্মিত রূপ হিসাব মিলানোর চেষ্টা করল। ও যখন বেহুশ হয় তখন তো রাত হয়ে গিয়েছিল প্রায়। তার মানে কতদিন পার হয়ে গেছে তার অচেতন অবস্থায়। ও হতভাগ অভিব্যক্তি নিয়ে প্রশ্নটা করেই ফেলল অবশেষে। ওকে এত বিচলিত হতে দেখে অভয়ের হাসি হেসে কবির সাহেব বললেন, পরশু রাতে ভর্তি করা হয়েছে তোকে। এরপর থেকে কালকের আর আজকের গোটা একটা দিন জ্ঞানহীন কাটিয়ে এই ভর বিকেলে জ্ঞান ফিরেছে তোর। এর কারণটা হলো টাইফয়েডের ব্যাকটেরিয়া আক্রমণ করেছে তোর শরীরে। তবে চিন্তার কিছু নেই, ইতিমধ্যে ওষুধের কোর্স শুরু করা হয়েছে এবং সেটা সরাসরি রক্তে প্রয়োগ করা হচ্ছে। তোর জ্ঞান ফিলেই রিলিজ দিয়ে দিবে বলা হয়েছে। পুরো ঘটনা শুনে আতঙ্কে চোখ দুটো বিশাল আকৃতির হয়ে গেল রূপের। এরই মধ্যে আবার টাইফয়েড বেঁধে গেল কি করে? ও তো এমন কিছু ভাবেওনি। তাই তো এতদিন যাবৎ শুধু ভাবছিল শুধুমাত্র জ্বরেই কেন শরীর অবসন্ন হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। খানিক পরেই যখন সেদিনের ঘটনাগুলো মনে পড়ল, অবসন্ন ভঙ্গুর গলায় বাবাকে বলল, রিলিজ নাও তাহলে, আমি আজই বাড়ি যাব। কবির সাহেব কিছু একটা বলতে যাবেন তার আগেই রূপ আবার বলল, আমাদের বাড়ি, হাসপাতাল থেকে রওনা হব সোজা বাড়ি। নাদিরা বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন বাবা মেয়ের কথোপকথন। এবার রূপের শিরোরের কাছে এগিয়ে এসে বসলেন। সামান্য দীর্ঘশ্বাস ফেলে ধৈর্য সহকারে বোঝানোর চেষ্টা করলেন, শোন রূপ, রাজিয়ার কাছে সবটাই শুনেছি। তুই যখন বলেছিস ছেলেটার সাথে তেমন কিছু নেই, তখন সবাই সেটা বিশ্বাস করে নিয়েছে। কারণ সবাই তোকে চেনে, জানে তোর স্বভাব চরিত্র। এমনকি জাবিরও নিজেও মেনে নিয়েছে বিষয়টা ভুল বুঝাবুঝি হয়েছে। সুতরাং বোকার মতো আমাদের লজ্জায় ফেলে হাসপাতাল থেকে বাড়ি না গিয়ে রাজিয়াদের বাড়ি যাব এখন। রাত পেরিয়ে কাল সকালে রওনা হব। এক্ষুনি রাজিয়ারা এসে পড়বে। মায়ের কথা শুনে রূপের চোখ মুখ করুণ হয়ে গেল। তার মানে চর খাওয়ার বিষয়টাও বাবা মা জেনে গেছেন। জাবিরই নিশ্চয়ই কৈফিয়ত দিয়েছে নিজের ভুল বুঝা নিয়ে। না হলে এত সহজে বিষয়টা মায়ের মাথা থেকে নামত না। কথাটা ভেবেও পরক্ষণে আবার মুখটা কঠিন হয়ে গেল। কৈফিয়ত দিয়ে পরিস্থিতি ঠিক করে ফেলেছে তো কি হয়েছে? নিজের অতিরিক্ত বুঝ নিয়ে ভুল ভেবে তো চরকে ঠিকই মেরেছে, তাও সবার সামনে। ভাগ্যিস রাফিন ছিল না বাড়িতে, নয়তো রূপলজ্জায় মাটিতেই মিশে যেত। জাবিরের উপর এইটা দিনের ঘৃণার পাশাপাশি আজ থেকে রাগও ঠাঁই নিল রূপের অন্তরে। বরং আজ নয়, ঘৃণা তো সেদিনও করেছিল, যেদিন রাফিন স্নেহার অন্তরঙ্গ মুহূর্ত দেখে রূপ ভেঙে পড়ে। আর ওর সেই ভেঙে পড়ায় মদে পেয়ে ধূর্তের মতো হেসেছিল জাবির। আর তিরস্কারপূর্ণ কথায় কান ঝাঁজিয়ে দিয়েছিল ওর। চৌধুরী বাড়ির প্রতি যেই আকর্ষণটা রূপের অন্তরে ছিল, তা রাফিনের ধোকার পর ধীরে ধীরে মুছে গেছে। আপন করার যে প্রবল আকাঙ্ক্ষা ছিল এই পরিবারের প্রতি, আজ জাবিরের কারণে সেটাও পুরোপুরি ধসে গেল। ঘণ্টাখানেক পর ওর রিলিজের আগেই রাজিয়া আফিয়া বেগম এসে উপস্থিত হলেন। ও রাতেল তারের বৃনত শুনেই এসেছিলেন। তখন রূপ আধাশোয়া হয়ে বসেছিল। রাজিয়া রাফিয়া বেগমকে দেখে বিবর্ণ মুখে হাসল রূপ। কিন্তু উনাদের পিছনে প্রবেশ করা ব্যক্তিটাকে দেখে হাসি উবে গেল চট করে। তার বদলে চেহারায় স্থান নিল রাজ্যের কাঠিন্যতা।
চোয়াল শক্ত করে চোখেও ফুটিয়ে তুলল সেই কঠোর অভিব্যক্তি। কিন্তু রূপের চোখে চোখ পড়লেও রাফিনের মধ্যে লক্ষণীয় কোনো ভাবাবেগ দেখা গেল না। সে স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে সে নাদিরা বেগমের কাছে জানতে চাইল এখন কেমন অবস্থা রূপের। রূপ কটমট করে তার দিকেই তাকিয়ে থাকল। ভাবল কি করে সে আসতে পারল। লজ্জা করেনি? পরে আবার ভাবল কেউই তো কিছু জানে না, তাই তার আসার চেয়েও না আসাটাই বরং দৃষ্টিকটু দেখায়। এই জন্যই হয়তো এসেছে। রূপ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফিরে চোখ ফিরিয়ে নিল। সব ফর্মালিটি শেষে এক আকাশ তিক্ততা নিয়ে আবারও পা রাখল চৌধুরী বাড়িতে। আফিয়া বেগম যখন জাবিরের পক্ষ থেকে বারবার ক্ষমা চাইলেন ওর কাছে, লজ্জায় মাথা নত হয়ে গেল রূপের। এই গোটা প্রসঙ্গটাই সে ভুলে যেতে চায়। বাড়িতে এসে রূপ জানতে পারল কালই জাবির দেশ ছেড়েছে। অনেকদিন আগে খাবার টেবিলে একটা বিজনেস সামিটের কথা বলেছিলেন নিষ্টিয়াক চৌধুরী। সেটাতে অংশগ্রহণ করতে গিয়েছে সে। মাসখানেক কাটাবে হয়তো। হাঁপ ছেড়ে যেন বাঁচল রূপ। ওই চেহারাটাও সে দেখতে চাচ্ছিল না আপাতত। এইভাবে অজান্তেই নিজের খাহেশ পূর্ণ হয়ে যাওয়ায় খুশিতে শরীর খানিকটা ফুরফুরে হয়ে গেল। শুধু জাবেরের নয়, দুই ভাইয়ের একজনের নজরেও আর পড়তে চায় না ও। মনে মনে ভাবল আজই এই বাড়িতে শেষ দিন, জান থাকতে আর কখনো এদিকে পা মারাবে না সে। কিন্তু নিয়তি এত সহজে গল্প শেষ করে দেয় না। মানুষ যেখানে সমাপ্তি রেখা টানে, নিয়তি সেই রেখাতেই তুলি টেনে চালিয়ে নিয়ে যায় আঁকাবাঁকা পথে। সেই পথ হোক দুর্গম কিংবা সুগম, নিয়তির কবল থেকে ছাড় পাওয়ার সাধ্য কারও নেই। চমৎকার একটা সকাল। জানালার স্বচ্ছ কাচের সার্সি ভেদ করে রোদ এসে জায়গা করে নিয়েছে ঝকঝকে সাদা বিছানা ও তেমনি শুভ্র রঙা টাইলসের মেঝেতে। নরম তুলতুলে মেঘের মতন দেখতে ক্লাউড বেড, যেখানে শুলে ঘুম আর ছাড়তে চায় না। ইচ্ছে করে নরমের গদিতে দেবে যাওয়া শরীর নিয়ে আজীবনের জন্য ঘুমিয়ে পড়তে। অথচ এমন আরামদায়ক অবস্থানেও সূর্য আকাশে দৃশ্যমান হবার আগেই ঘুম ভেঙে গেছে জাবিরের। নরম বালিশে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে সে, চোখ দুটো বন্ধ। ৯টায় সেমিনার সম্পর্কিত মিটিং, আরও ঘণ্টাখানেক সময় আছে হাতে। তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে পৌঁছাতে পৌঁছাতে কম হলেও ১.৫ ঘণ্টা লাগবে। অথচ তার মস্তিষ্ক অচল হয়ে আছে, দেহ মনও অসাড়। নিশ্চল বোধ হচ্ছে। মার্কেটিং কৌশল ও স্টার্টআপ গাইডলাইন সম্পৃক্ত প্রেজেন্টেশনটা সে কিভাবে আওড়াবে সেটা নিয়ে কিছুটা দ্বিধা কাজ করছে, যেটা ইতোপূর্বে কখনো ঘটেনি তার সাথে। প্রতিটি কাজে যথেষ্টের বেশি আত্মবিশ্বাস ধারণ করে সে। অথচ আজ মস্তিষ্ক জুড়ে প্রেজেন্টেশন সম্পর্কিত কোনো শব্দ স্থান দিতে পারছে না। পুরোটা জুড়ে শুধু একজন কাঙ্ক্ষিত ব্যক্তির অবয়ব ভেসে বেড়াচ্ছে। প্রফেশনের বোঝা মাথার উপর চেপে থাকা সত্ত্বেও সেই অবয়ব মন থেকে তাড়ানোর কোনো প্রকার তর্জন নেই তার মধ্যে। বরঞ্চ দ্বিধাজড়িত সেই অনুভূতিই যেন এই মুহূর্তে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ইচ্ছে করছে সব ছেড়ে দূরে কোনো অজানায় গা ঢাকা দিতে। কিন্তু সে জানে প্রেয়সীকে একান্ত আপন করে পাওয়ার, নিজের অধিকারে পরিণত করার একমাত্র পথ হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া। বাপচাচার অবলম্বন না আঁকড়ে নিজের পরিচয় তৈরি করে স্বয়ংসম্পূর্ণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তাই তো নিজে সম্পূর্ণ মেধা ও শ্রম ঢেলে দিচ্ছে স্বত্বাধিকারী হতে, একক মালিকানাধীন প্রপার্টি তৈরি করতে, যার কার্যক্রমের সূচনা করেছিল দীর্ঘ ৩ বছর পূর্বে। হিমির বিয়েতে যখন ষোড়শী রূপের রূপকে দেখল তখন থেকে। উত্থান পতনের দুর্গম এই পথে নিজের পাশে সাহায্যকারী হিসেবে কাউকেই আশা করেনি সে। কঠোর পরিশ্রমে হতবাক হয়ে সন্তুষ্ট হয়ে পরিবারের কেউ এগিয়ে আসলেও গ্রহণ করেনি জাবির। সে জীবনে বহুবার মোচকেছে, হোঁচট খেয়েছে, তবে ভাঙতে দেয়নি নিজেকে, গড়েছে নতুন করে নিজের অস্তিত্ব। আজ যখন সে সফলতার পথে অতিক্রম করে ফেলেছে অনেকটা রাস্তা, মঞ্জিল যখন নজরে আসছে আবছাভাবে, তখন বারবার অনুৎসাহিত করা সেই মানুষগুলোকে ভুলে যেতে ইচ্ছে করে। অতীতের কালশিটে দাগ পড়া স্মৃতিগুলো মনে পড়তে চাইলেও কখনো মাথায় স্থান দেয়নি সে। তবে আজ দেশ থেকে দূরে আপনদের ছেড়ে একলাই নির্জনে বারবার সেসব আঘাত হানছে, মাথায় নয়, বুকের কোথাও। তখন কেবল কলেজে ভর্তি হয়েছে জাবির। বয়ঃসন্ধিকালে উত্তাল একঝাঁক বন্ধুদের সাথে মিশ্রিত হয়ে জীবনটা বেশ উপভোগ করে চলেছিল সে। এত রঙিন লাগছিল চারপাশ যে আশপাশ ভুলে শুধু আনন্দ উল্লাসেই মেতেছিল। দূর দূরান্তে ঘোরাঘুরি, কলেজ বাঙ্ক করে অসময়ে হলে গিয়ে ছবি দেখা, রাত করে বাড়ি ফিরা, বন্ধুদের আড্ডায় সিগারেটের অভিজ্ঞতা নেওয়া, সব মিলিয়ে পরিসমাপ্তিতে যা হচ্ছিল তা হলো সেমিস্টার শেষে অবিশ্বাস্য রকম বাজে রেজাল্ট আসা।
জাবির তখন বুঝেনি, আজ জ্ঞানে বলিষ্ঠ হওয়ায় বুঝে কৈশোর বয়সটাই আসলে এরকম। কিন্তু সে তখন অবুঝ থাকলেও পরিবারের ব্যক্তিগুলো অবুঝ ছিল না, তারা তখনই জ্ঞান ও অভিজ্ঞতায় পূর্ণ ছিল। অথচ একজন ব্যক্তিও দায়িত্ব সহকারে ভালোবাসায় মুড়িয়ে তার ভুলগুলো শুধরে নেয়নি। তার পরিবর্তে যা করেছে তা হলো প্রতিনিয়ত তিরস্কার ও অপমানের আঘাত দিয়েছে অপরিণত সেই কৈশোর অন্তরে। কারণ এমন রেজাল্ট চৌধুরী বাড়ির কারো রেকর্ডে নেই। ইশতিয়াক সাহেব আর আফিয়া বেগম মিলে একান্তে ডেকে বহু শাসিয়েছেন। তারা ভেবেছেন লজ্জিত আর তিরস্কার করা আর অন্যের সাথে তুলনা করার মাধ্যমেই একমাত্র সঠিক পথে আনা সম্ভব তাকে। অথচ অন্যের সাথে তুলনা করাটাই ছিল জাবিরের চক্ষুশূল। ঘটনার মূল সরমর্মে আছে রাফিন, জাবিরের নিজেরই বড় ভাই, অথচ সবাই মিলে এই বড় ভাইকেই প্রতিদ্বন্দ্বিতে রূপান্তর করে দিয়েছে। প্রতিনিয়ত তাকে তাচ্ছিল্য করেছে রাফিনের জান আর পারদর্শিতার সাথে পরিমাপ করে। রাফিন তখন সদ্য ভার্সিটিতে গিয়েছে। তার সাথে অত্যন্ত শুভ ছেলের মতো নিজের ইচ্ছায় তখনই যুক্ত হয়ে গিয়েছিল বাবা চাচার বিরাট কর্মস্থলে। শুধু যোগই দেয়নি, একে একে সামলে নিচ্ছিল ফিনান্সিয়াল ও কমার্শিয়াল প্রতিটি সেক্টর। এই বয়সে তার কর্মদক্ষতা ও কর্মতৎপরতায় অভিভূত হয়ে ইশতিয়াক সাহেব আর শফিক সাহেব তাকে শ্রেষ্ঠ সন্তানের তালিকায় আসীন করে ফেলেছিলেন। এতে জাবিরের কোনো প্রকার সমস্যা বা মাথা ব্যথা ছিল না, বরঞ্চ সেও আনন্দিতই ছিল বড় ভাইয়ের আত্মত্যাগে। কিন্তু যখন তাকে সঠিক বুঝ না দিয়ে উল্টো নিজেরই সহোদরের সাথে কম্পেয়ার করতে লাগলো সবাই, সে ভীষণই আহত হল। যখন কারো সামনে পড়লেই রাফিনের গুণকীর্তন আর তার নিজের ইজ্জতের দফারফা করতে লাগল, জীবন একসময় অতিষ্ঠ ঠেকল তার কাছে। এমনকি আফিয়া বেগমও বড় পুত্রের স্নেহে অন্ধ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন জাবিরের থেকে। ভালোবেসে একবার মাথায় হাত বুলিয়ে মমতার বাণীতে জীবনের সঠিক পরামর্শটা দেননি তিনি। যদিও আজও মাকে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসে জাবির, তবুও ভীষণ সেই দগ্ধকে অভিমান দূর করতে পারে না মন থেকে। তারপর থেকে কি করে যেন ঘনিষ্ঠতা কমে গেল সবার সাথে। শুধু ছোট মা অর্থাৎ রাজিয়া বেগম প্রায়ই অতি আপন হয়ে রুমে এসে নির্জনে বুঝাতো না অনেক কিছু। যে কাজটা মায়ের করার কথা সেই দায়িত্ব রাজিয়া বেগম পালনের সর্বোচ্চ চেষ্টা করলেন। আর তাই তো আজও সব কথা সব মনোবাসনা জাবির ছোট মাকেই পেশ করে। নিজের মার থেকে দূরত্ব রেখে চলতে না চাইলেও সামনে পড়লেই আপনা আপনি চলে আসে অনীহা। সবার সাথে দূরত্ব তৈরি করলেও জাবির অবুঝ বা বেয়ারা ছিল না কোনো কালেই। সে নিজেকে অতি সন্তর্পণে গুছিয়ে নিল ঠিকই, কিন্তু মনে গেঁথে রাখল প্রত্যেকের করা অবহেলা। বন্ধুদের সঙ্গ বজায় রাখল, কিন্তু লিমিটের মধ্যে রইল। ততদিনে কলেজ পেরিয়ে ভার্সিটির দোরগড়ায় কড়া নেড়েছে সে। রাফিনের ফাইনাল চলছিল তখন, সেই সাথে ক্যারিয়ারেরও চুঙ্গে ছিল নিজ দক্ষতায়। আজ জাবিরও নিজে একই স্থানে আছে, না এক নয়, বরং বড় ভাইয়ের চেয়ে অনেকটা দূর এগিয়ে গেছে সে ক্যারিয়ারে। কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে তার নতুন সত্তার। নিজের মেধায় তিলকিল করে গড়া বিগত ৩ বছরের সফলতা নিজস্ব উদ্যোগে পরিচালিত হবে প্রাইভেট টেক্সটাইল এক্সপোর্ট বিজনেস। এত বছরে সে একবারের জন্য পিছপা হয়নি, খমকায়নি। অথচ আজ হঠাৎই সবকিছু বিতৃষ্ণা তিক্ত ঠেকছে অস্থির মস্তিষ্কে। মনে হচ্ছে কি প্রয়োজন এত কিছুর, কিসির প্রত্যাশায়, কার জন্য গড়ছে সে তার ব্যক্তিগত এই পৃথিবী। কাঙ্ক্ষিত ব্যক্তি যখন কাছে থেকেও শতমাইল দূরত্ব বজায় রাখে, তাহলে তো জীবনটাই থেমে যেতে চায়। গতরাতে মায়ের সাথে কথা বলার সময় তিনি নিজ থেকেই জানিয়েছেন রূপের কথা। অতিরিক্ত অসুস্থতা নিয়ে সে বাড়ি ফিরে গিয়েছে। আফিয়া বেগম স্পষ্ট উচ্চারণ না করলেও জাবির জানে, শুধু অসুস্থতাই নয়, সঙ্গে পাহাড়সম ঘৃণা আর এক বুক যন্ত্রণা নিয়ে চৌধুরী বাড়ির চৌকাঠ পার হয়েছে মেয়েটা। ঘৃণা জাবিরের প্রতি, আর যন্ত্রণাটুকু রাফিনের দেওয়া। হয়তো আত্মস্থ হয়ে ফিরে আসতে বেশ সময় লেগে যাবে সদ্য হৃদয় ভাঙা নিষ্পাপ হৃদয়ের মেয়েটার। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব ১৫। লেখিকা মেহেরুন্নিসা মিমি। সুদীর্ঘ ১ মাস পর জাবির যখন গাড়ি থেকে নেমে চৌধুরী বাড়ির গেইটে পা রাখল, এক ঝলক দমকা বাতাসে মাথার চুলগুলো অবিন্যস্ত হয়ে গেল তার। গেইটের ভিতর কংক্রিটের ড্রাইভওয়েতে পা রাখতেই মাথার উপর ঝরঝরিয়ে বর্ষিত হল বোগেনভেলিয়ার গাঢ় রঙা কিছু ব্র্যাক্ট। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে দুতলার বারান্দার পানে দৃষ্টি ধরল সে। না, বাতাসে নেই পরিচিত সেই গন্ধ। বিগত ১ বছর যাবৎ পরিবেশে সদা বিরাজমান সেই অস্তিত্ব আজ অনুভব হচ্ছে না অন্তরে। এর অর্থ কি আজও চৌধুরী বাড়ি শূন্য?
বিশেষ মানুষটির অনুপস্থিতি মানে গোটা পৃথিবী শূন্য, মূল্যহীন তার কাছে। সেখানে এ তো নিতান্ত এক বাড়ি। হঠাৎই বুকের ভিতর চিনচিনে এক অস্থিরতা টের পেল সে। নিজের ভুল, ভাইয়ের ভুল, প্রতিটি ভুলের আঘাতে পিষ্ট হওয়া মেয়েটার জন্য আনচান করছে মন। অবাধ্যের মতো ছুটে যেতে ইচ্ছে করছে ২৮ কিলোমিটার দূরত্বের সেই শহরে, যেখানে অবস্থান করছে তার হৃদয়ের সুপ্ত প্রেয়সী। জাবির থমথমে পায়ে বড় বড় কদম ফেলে এগোল। দরজায় দাঁড়িয়ে বুঝল বাড়িতে একটা সাজ রব বিরাজ করছে। জাবির জানে কদিন বাদেই রাফিনের বিয়ে। জাবিরও চাই বিয়েটা চটজলদি সম্পন্ন হোক, আপদ কাঁধ থেকে নামুক। রাফিন যেদিন সম্পূর্ণ হাতছাড়া হবে সেদিন রূপের হুঁশ ফিরবে, চূর্ণ বিচূর্ণ হবে ওর হৃদয়। আর সেই চূর্ণ হৃদয় আহত চাতক পাখিকে সামলানোর ভীষণ পিপাসা প্রাণ উজাড় করে মিটাবে জাবির। সকালবেলা হওয়ায় নিচতলায় তেমন কেউ নেই। রান্নাঘর থেকে শব্দ আসছে কেবল। ঋতুর মা ডাইনিংয়ের পাশে কিছু করছিল। সে জাবিরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে চেঁচিয়ে উঠল, খালাম্মা, ছোট ভাইজান আয়শা পড়ছে। আফিয়া বেগম আঁচলে হাত মুছে হেসে মুখে যখন বের হয়ে আসলেন, ততক্ষণে জাবিরের ছায়াও রইল না। সে নিজের রুমে পৌঁছে গেছে। আফিয়া বেগম আবার ফিরে গেলেন। ফ্রিজ থেকে ঠান্ডা শরবত বের করে ছেলের রুমে গেলেন। জাবির কাঁধের ব্যাগ নামিয়ে হাতের লাগেজটা ঠেলে দিল একপাশে। চাকায় গড়িয়ে সেটা সরসর করে রুমের এক কোণে চলে গেল। দরজার দিকে পিঠ করে থাকায় মাতে দেখেনি সে। আফিয়া বেগম প্রবেশ করে উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, গতকাল ফ্লাইটে ওঠার কথা, অথচ সারাদিন একবার ফোন দিয়ে জানালিও না। ফিরার দিন তারিখ জানা ছিল বলেই প্রতীক্ষায় ছিলাম। ঠিকঠাকভাবে আসতে পেরেছিস? পথে সমস্যা হয়নি তো? জাবির পিছনে ঘুরে মায়ের বাড়িয়ে ধরা শরবতের গ্লাস নিল, তারপর বিছানায় বসে এক চুমুকে গ্লাস শূন্য করে আবার তা ফিরিয়ে দিয়ে নির্বিকারভাবে উত্তর দিল, সমস্যা হয়নি। আফিয়া বেগম হাসলেন, তারপর হঠাৎ ব্যস্ত হয়ে পড়ে বললেন, এখনো তো কিছু খাওয়া হয়নি মনে হয়। নিচে আসবি না রুমে নাস্তা দিয়ে যাব? খেয়েছি আমি। জাবির ভাবলেশ গলায় শব্দ দুটো বলে কাবার্ডের দিকে গেল। মাঝপথে হঠাৎ থেমে গিয়ে কঠিন গলায় শুধাল, কাউচ কোথায়? আফিয়া বেগম একটু চমকে গেলেন। আসতে না আসতে এই সামান্য বিষয়ে আবার চটে না যায় ছেলেটা। তিনি একটু নমনীয় স্বরে বললেন, আসলে নিচের ডেকোরেশনের জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে উপর থেকে। তোর কাউচটারও প্রয়োজন ছিল হয়তো। জাবির শক্তমুখে পিছনে ফিরল, কণ্ঠ উচ্চতায় না তুলে গম্ভীর স্বরে বলল, আমার অনুপস্থিতিতে আমার রুমে প্রবেশ করাতে একটা কঠোর নিষেধাজ্ঞা ছিল। সেটা ভুলে কেই দুঃসাহস করেছে? আফিয়া বেগম একটু বিচলিত হলেন। জাবিরের চিৎকার চেঁচামেচির চেয়ে তার শীতল রাগকে বেশি ভয় করে সবাই। তখন সে নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টায় কঙ্কত শীতল রাখে, কিন্তু বিপরীতে পার্শ্ব প্রতিক্রিয়াস্বরূপ হাতের কাছের জিনিসপত্রগুলো ভেঙে গুঁড়ো করে দেয়। এটা হচ্ছে তার রাগের সর্বশেষ পর্যায়ের বহিঃপ্রকাশ। সেই পর্যায়ে পৌঁছানোর পূর্বেই পরিস্থিতি তার অনুকূলে নিয়ে আসে সকলে। আফিয়া বেগম মন কিছুটা গোমরা করে বললেন, নিজের ভাইয়ের জন্য এটুকু একটা জিনিস প্রদান করতে পারবি না? হলুদটা বাড়িতে হচ্ছে, তাই এসব প্রয়োজন পড়ছে। বিয়েসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সব কনভেনশন সেন্টারই আয়োজন করা হয়েছে। তখন আর ঝামেলা নেই। ঝামেলা আছে কি নেই সেটা ভাবার মানুষ জাবির নয়। সে নিজের রাগে অবিচল থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাথাটা কেমন যেন হচ্ছে হঠাৎ করে। প্রায় প্রতিদিনই হচ্ছে এটা। মনে হচ্ছে যন্ত্রণা তৈরি করে কোনো কীট স্থায়ী বাসা বেঁধেছে মাথার ভিতর। শীঘ্রই এর প্রতিষেধক বাড়িতে না আনলে দীর্ঘস্থায়ী হয়ে যাবে এই কীটের বসবাস। যা সিদ্ধান্ত নেওয়ার, ঠান্ডা পানির ঝিরঝিরে স্রোতে ডুবে থেকে সেই মুহূর্তেই নিয়ে ফেলল সে সিদ্ধান্ত। আর এক মুহূর্ত দেরি তার জান, প্রাণ, মন কিছুতেই সায় দিচ্ছে না। শাওয়ার শেষ করেই আর এক লহমা বিলম্ব করেনি। নির্বিঘ্নে অবিচল পায়ে ছুটল তার এই মুহূর্তের একমাত্র ভরসার স্থলে। রাজিয়া বেগম রান্নাঘরে ছিলেন না, নিজের রুমেই পাওয়া গেল তাকে। ঋতুর মা ধুয়ে দেওয়া কাপড়গুলো বারান্দার দড়িতে মেলছিলেন। এই বাড়ির প্রতিটি ঘরে বারান্দা আছে, তবে জাবির আর রাফিনের ঘরটা বিশাল ছড়ানো, খোলা। রাজিয়া বেগম বারান্দা থেকে রুমে ঢুকে ভয় পেয়ে গেলেন হঠাৎ। তার পরপরই আনন্দে হেসে ফেললেন। ট্রাউজারের দুই পকেটে দুই হাত গুজে দরজায় সামান্য হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাবির। নির্মল আনন্দ রাজিয়া বেগমের চোখে মুখে ছড়িয়ে পড়ল নিমিষে। হাসি মুখে এগিয়ে এসে জাবিরের গলায় ঝোলানো তোয়ালেটা খুলে নিয়ে তার চুল চুইয়ে পড়া পানিগুলো মুছে দিতে লাগলেন। হাসি বজায় রেখে খানিকটা শাসনের সুরে বললেন, এ তো বড় হয়েও কি করো বলো তো, ঠান্ডা লেগে যাবে না? এত বড় স্বয়ংসম্পূর্ণ বিজনেসম্যানের সাথে এমন খামখেয়ালি সাজে। তিনি একটু থেমে আবার বললেন,
আমি এখনই দেখা করতে যেতাম তোর রুমে। মুখটা শুকনো লাগছে কেন এমন? কাজ কাজ করে নিশ্চয়ই অনিয়ম করেছিস খাওয়া দাওয়ায়। জাবিরের কঠিন মুখটা এতক্ষণে পুরোপুরি সহজ হয়ে এলো। স্নিগ্ধ স্বরে সেও বলল, শুকনো কোথায় দেখছ? মাত্রই শাওয়ারে ভিজিয়ে আসলাম। রাজিয়া বেগম সশব্দে হেসে তার মাথায় মৃদু চাটি মেরে বললেন, একা একাই বিরাট সিইও হয়ে বসে আছে, অথচ ফাজলামি যায় না এখনো, তাই না? আচ্ছা এখন বল, কি খাবি, কি করে দিব? জাবির একটু হালকা নিঃশ্বাস ফেলে রুমে ঢুকে বলল, কিছু না, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি জাস্ট। রাজিয়া বেগম জাবিরের চুল মুছে মুছে বললেন, হ্যাঁ বল না, শুনছি তো। জাবির আস্তে করে হাত চেপে ধরল ছোট মাতার। তাকে থামিয়ে বিছানার কাছে টেনে দীর্ঘস্বরে বলল, বসো এখানে, বলছি। রাজিয়া বেগম একটু অবাক হলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না, বরং বিছানায় বসে তাকে আরও বিস্মিত করে জাবির মেঝেতে বসে পড়ল। কোলে হাত রেখে ওনার হাত দুটো মুঠোয় নিয়ে চোখের দিকে তাকালো। জাবিরে এমন আয়োজনের সমাহার দেখে রাজিয়া বেগম সামান্য ভ্রু কুচকালেন, মুখে তখনও মৃদু হাসি। জাবির একটু নিঃশ্বাস ফেলে মোলায়েম স্বরে বলল, তুমি আমাকে খুব ভালোবাসো না ছোট মা? রাজিয়া বেগম ঠোঁট বিস্তৃত করে মুচকি হেসে বললেন, এটাই তোর গুরুত্বপূর্ণ কথা? মনে করো এটা দিয়েই সূচনা। রাজিয়া বেগম মোলায়েম স্বরে বললেন, তুই আমার ছেলে, আমাদের সন্তান, ভালোবাসবো না কেন বলতো? জাবির একটু থেমে অধীর কণ্ঠে বলল, ভালোবাসার পাশাপাশি নিশ্চয় বিশ্বাস, ভরসা, আস্থাও আছে আমার প্রতি। আমার চাওয়া পাওয়ার গুরুত্ব নিশ্চয়ই আছে তোমার কাছে। রাজিয়া বেগম কিছুই বুঝতে পারছেন না। তিনি ভ্রু কুচকে বললেন, থাকবে না কেন বলতো? সবারই তোর উপর বিশ্বাস, ভরসা সবই আছে। জাবির নির্ভীক ভঙ্গিতে দৃঢ় স্বরেই বলল, সবার কথা আমি গোনায় ধরি না, তোমার ভাবনাটাই এই মুহূর্তে জরুরি আমার জন্য। জাবির, কি হচ্ছে বল না? তুই আমার মাথা আহলে দিচ্ছিস। কি বলবি স্পষ্ট করে বল না। বলছি। জাবির উঠে রাজিয়া বেগমের পাশে বসল। হাত তো তখনও মুঠোই ছাড়েনি। সেই নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা উত্থাপনের জন্য নিজেকে দৃঢ়ভাবে প্রস্তুত করে আত্মবিশ্বাসের সর্বোচ্চ স্বরে বলল, আমি রূপকে বিয়ে করতে চাই ছোট মা। এক মুহূর্তের জন্য রাজিয়া বেগমের মনে হলো তিনি সঠিক শোনেননি। এমনটা তো শোনার কথা নয়। জাবির হয়তো অন্য কারো নাম বলেছে বা অন্য কিছু বুঝাতে চেয়েছে। ওনাকে অবুঝ নেত্রে তাকিয়ে থাকতে দেখে জাবির আগের চেয়ে অটল আর অধীর কণ্ঠে বলল, তোমার ভাগ্নি রূপাঞ্জনাকে। এতক্ষণে রাজিয়া বেগমের বিশ্বাস হলো ওনার শ্রবণ ক্ষমতা সুস্থই আছে, কিন্তু সুস্থ রইল না ওনার অভিব্যক্তি। অবাক এবং অবিশ্বাস্য চাহনি মেলে তাকিয়ে রইলেন শুধু এক ধ্যানে জাবিরের অটল সুদৃঢ় মুখপানে। মাথার উপর ঘোলাটে মেঘ, থেকে থেকে গম্ভীর শব্দে গর্জে উঠছে আকাশের বুক। হয়তো অল্প সময়ের ব্যবধানেই নেমে আসবে শীতল বাড়িধারা। ভাইয়ের সাথে যখন হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠল রূপ, ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল তখন। মাকে হাসপাতালে বাবার কাছে রেখে দুই ভাই বোন ফিরে যাচ্ছে বাড়িতে। পৌঁছাতে পৌঁছাতে মুষলধারা বয়ে যাবে সম্ভবত। দুদিন যাবৎ শরীর খারাপ হয়ে বাড়িতেই রেস্ট নিচ্ছিলেন কবির সাহেব। অফিসে একবারের জন্য যাননি। তবুও গতকাল রাতে হঠাৎ করে স্ট্রোক করে বসেন তিনি। দেরি না করে তখনই হাসপাতালে ভর্তি হন। আজ একটু সুস্থ বোধ করলেও হাসপাতালে কাটানোরই সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীর হুমকিতে। 2-1 দিন অবজারভেশনে থেকে তারপর বাড়ি যাবেন। রূপ মাঝপথে থাকতেই ফোন বেজে উঠল ওর। স্ক্রিনে চৈতির নামটা জ্বলে উঠতেই সাইড বাটন চেপে শব্দ বন্ধ করে দিল। রিসিভ করল না। বাড়িতে পৌঁছে সোজা নিজের রুমে ঢুকে তারপর ফোন ব্যাক করল। ওপাশ থেকে চৈতির অধীর কণ্ঠ ভেসে আসছে, তুই কি আর ফিরবি না? মাত্র নতুন ইয়ারে উঠলি, এর মধ্যে এতগুলো ক্লাস মিস, কোচিং মিস, সেমেস্টারে বসবি কি করে? রূপ নিজেও জানে না এর সঠিক উত্তর। নতুন করে এখানে ভর্তি বিষয়ে কোনো কথাবার্তা হয়নি কারোর সাথে এখনো। আসার পর থেকে বিরহের শোক ও অপ্রত্যাশিত রোগ সামলে উঠতেই এতটা দিন অতিবাহিত হয়ে গেছে। তার উপর এখন আবার বাবার শরীরের এত অবনতি। সব মিলিয়ে আরও সময় প্রয়োজন ওর। রূপ খানিকটা ক্লান্তিকর নিঃশ্বাস ফেলে বলল, টাইফয়েডের পর শরীর খুব নিস্তেজ হয়ে গেছে রে। হাঁটাচলা করতেও এনার্জি পাই না। মেডিসিন ও থেরাপিরও কোর্স শেষ হয়নি। তাছাড়া জানিস কাল রাতে বাবার মিনি একটা ব্রেন স্ট্রোক হয়েছে। দীর্ঘদিন যাবৎ প্রেশার বাড়তি থাকার ফলস্বরূপ। এই অবস্থায় পড়াশোনার ব্যাপারে ভাবতে পারছি না। চৈতি হতাশ হল। সে বুঝতে পারছে রূপের পরিস্থিতি, কিন্তু এভাবে চললে ইয়ারটাই গ্যাপ হয়ে যাবে ওর। সে মন খারাপ করে বলল, আঙ্কেলের জন্য আর তোর জন্য দোয়া রইল। তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস প্লিজ। চৈতের কণ্ঠে কাতরকের ছোঁয়া শুনে রূপের মনটাও বিগলিত হয়ে গেল। অল্পদিনের এই বান্ধবীর প্রাণঢালা ভালোবাসা উপেক্ষা করে আজীবনের জন্য ছেড়ে দিবে ওই শহর, ভাবতেই চোখে জল চলে এলো ওর।
কবির সাহেব বাড়ি ফিরেছেন ৩ দিন হল। এখন একদম আগের মতোই সুস্থ। অফিসেও যাচ্ছেন টুকটাক। এর মধ্যে এক সকালে রূপ চোখ মেলে দেখল ঘড়ির কাঁটা 10টার ঘর ছাড়িয়ে গেছে। তবুও যেন ঘুম ফুরায়নি ওর। ফ্রেশ হয়ে ফুলে চোখ মুখ নিয়ে কিচেনে ঢুকল। ঢুকেই ওর চক্ষু চড়কগাছ। এত আয়োজন! ও অবাক গলায় শুধালো, হঠাৎ কি হচ্ছে মা? কেউ আসছে? এত সব এলাহিকাণ্ড কার জন্য? নাদিরা বেগম আর রূপের ভাবি নায়লা ছুটোছুটি করে কাজ করছিলেন। রূপ ভাবল ভাবির বাড়ির থেকে হয়তো মেহমান আসবে। কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ করে রান্নাঘরে বিস্ফোরণ ঘটালেন নাদিরা বেগম। কাজে ব্যস্ত থেকেই বললেন, রাজিয়ারা আসছে। রূপ ভীষণ অবাক হল। খালামণি আসে না? প্রায় বহু বছর যাবৎ সুযোগ মেলে না, আজ হুট করে কেন আসছেন? রূপকে আবার ধরে বেঁধে নিয়ে যাতে না আসছে না তো? আতকে উঠে ঢোক গিলে প্রায় সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করল, কেন? নাদিরা বেগম বিরক্ত কণ্ঠে বললেন, কি কেন? বোনের বাড়িতে আসতে পারে না? রূপ অনিশ্চিত চিন্তায় অসহায় মুখ করে ফেলল। পাশ থেকে হেসে উঠল নায়লা। সে হাসি মুখে জানাল, খালামণিরা আসবেন ওনাদের ছেলের বিয়ের নিমন্ত্রণ দিতে, সাথে ওনার ভাসুর আর যাও আছেন। নায়লার কথার অর্থ বুঝতে একটু সময় লাগল ওর। যখন বুঝল ওনাদের ছেলে বলতে আসলে রাফিনকেই ইঙ্গিত করা হয়েছে, একটু আগের বিস্ফোরণের চেয়েও বিশাল এক বিস্ফোরণ ঘটল রূপের মস্তিষ্কে। মনে মনে নিজেকে শতবার বুঝিয়ে এসেছে এটা একদিন হবেই, অথচ এখন এই মুহূর্তে চরম সত্যটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। রাফিন সত্যিই তাহলে মুখ ফিরিয়ে নিল? এক বিন্দু পিছু টান নেই তার? অবশ্য থাকবেই বা কী করে, সে তো রূপকে ভালোই বাসেনি। ওই ছিল বিরাট নির্বোধ, যে রাফিনের ভালো আচরণকে ভালোবাসা ভেবে মরীচিকার মতো পিছু ছুটেছিল। আজ সেই মরীচিকা ধু ধু মরুভূমির বালুতে পরিণত হতেই রূপ যেন জীবনের আঁকাবাঁকা পথ থেকে এক কদম পিছিয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাসটা আজ বড্ড অপ্রয়োজনীয় ঠেকল। প্রতিবারের মতে এখনও নিজেকে সামলানোর সর্বাত্মক চেষ্টা করতে গিয়ে মন মস্তিষ্কে যুদ্ধ শুরু হয়ে গেল। নিজেকেই শাসাল যে হাত ধরার আগেই পথ ভিন্ন করে বিপরীত রাস্তায় হেঁটে গেছে, সেই ভিন্ন মঞ্জিলের প্রার্থীর জন্য নিজেকে কিছুতেই কষ্ট পেতে দিবে না। তপ্ত একগুচ্ছ হাহাকার বুকে চেপে অন্যদিকে মন ভুলানোর জন্যেই ও স্মিত হেসে রসিকতার সুরে বলল, একটা বিয়ের ইনভাইটেশন দিতে পুরো গোষ্ঠী আসা লাগে? নাদিরা বেগম কাজ রেখে অবাক হয়ে তাকালেন। পরক্ষণেই উনার মুখে ফুটল বিরক্তি ও হতাশার ছাপ। তেমনি স্বরে বললেন, এসব কেমন ম্যানার্সের রূপ? বাপের একমাত্র মেয়ে বলে আশকারা দিয়ে লোকটা তোকে দিন দিন অসভ্য ছাড়া আর কি বানাচ্ছে আমার বুঝে আসছে না। এই জন্যই তোকে সর্বক্ষণ শাসনে রাখি আমি। একে তো আত্মীয়ের বাড়ি, তার উপর তোর বাবাও অসুস্থ, সেই জন্য দেখতে আসতেই পারেন, অথচ তুই ওদের বাড়িতে অনায়াসে থেকেও ফাজিলের মতো বলছিস এতজন কেন আসবে? রূপ একটা ঢোক গিলে তাড়াতাড়ি বলল, এই রে, তুমি খেপে গেলে কেন মা? আমি জাস্ট মজা করলাম। ভাবি তুমিই বলো, আমি কি সিরিয়াসলি বলেছি? নাদিরা বেগম কাজে আবার মনোযোগ দিয়ে কপাল অসামান্য কুঁচকে বললেন, এগুলোকে মজা বলে? ফাজিল কোথাকার! নায়লা হাসতে হাসতে রূপের পক্ষপাতিত্ব করল। থাক না মা, ছোট মানুষদের কথাবার্তা এমনই হয়, অবুঝের মতো। নায়লা রূপের হাতে নাস্তা প্লেট ধরিয়ে দিতেই ও সেটা নিয়ে রুমে চলে গেল। ধোঁয়া ওঠা চায়ের কাপে তাকিয়ে স্মৃতিতে জলজল করে উঠল একদিনের ঘটনা। রূপ প্রায়ই নিজের হাতে চা বানাত সবার জন্য। ওই বাড়িতে কাজের লোক দিয়ে কখনো চা তৈরি করানো হয় না। রূপ রান্নাঘরে একাই ছিল। এমন সময় কোথা থেকে অবিশ্রান্ত পায়ে রাফিন এসে পাশে দাঁড়াল। ক্লান্তিতে মিয়ে আসা গলায় চায়ের কথা জিজ্ঞেস করতে যাবে, তার আগেই লক্ষ্য করল রূপ চা বানাচ্ছে। তার মুখে মৃদু হাসি দেখে রূপও হেসেছে। দ্রুত 1 কাপ চা আগে ঢালতে গেল ও, কিন্তু রাফিন পাশে দাঁড়িয়ে থাকায় অন্য মনস্কতায় হাত ফসকে চা ছলকে পড়ল বৃদ্ধাঙ্গুল ও এর নিম্নাংশে। 1 সেকেন্ড যেতে দেরি, ছোঁ মেরে ওর হাতটা ধরে টেপের নিচে ধরে পানি ছেড়ে দিল রাফিন। রূপ তার আকস্মিক কাণ্ড দেখে হাতের জ্বলুনি ভুলে মনের শীতলতায় আচ্ছন্ন হয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপ হাতে জানালার পাশে দাঁড়াল রূপ। দীর্ঘদিনের অসুখের পর শরীর খানিকটা সুস্থ হয়েছিল, কিন্তু আজকের এই অনাকাঙ্ক্ষিত অথবা অনস্বীকার্য সংবাদটা শুনে পা দুটো আবারও ভেঙে আসছে। শরীরও দুর্বল লাগছে। নাস্তা খেয়ে তাই আবারও শুয়েই রইল। পোন টিপতে টিপতে কখন তন্দ্রা চেপে এসেছে হদিশ পেল না। ঘুমের মধ্যে মাথায় চিরচেনা আপন এক স্পর্শ পেতেই নড়ে উঠল। হাতটা স্লাইড করে কপাল থেকে চুলের ভাঁজে বুলাচ্ছে কেউ পরম আবেশে। ধীরে ধীরে চোখ খুলেই স্তব্ধ হল রূপ।
রাজিয়া বেগমের মায়াময় উদ্বিগ্ন মুখটা দেখে কেন যেন বুকের ভেতর থেকে কান্না ঠেলে উঠল ওর। কত স্মৃতি গত 1 বছরে ওনাদের সাথে, কত কিছু হলো সবার অজান্তে ওর জীবনে, অথচ মুখ ফুটে সে আপন এই মানুষগুলোকে একটা শব্দ ব্যক্ত করতে পারেনি, কারণ বিষয়টা ভীষণ গোপনীয়। রূপ কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ল খালামণির বুকে। রাজিয়া বেগম ও মমতার আঁচলে জড়িয়ে নিলেন ওকে। রূপের মৃদু ফোপানি টের পেয়ে কিঞ্চিত ধমকে সুরে বললেন, কি বোকা মেয়েরে ডাকত, অসুখ হয়েছে বলে এত ভেঙে পড়লে চলবে? মানসিক শক্তিটা আরও মজবুত কর রূপ। 1 মাস ধরে এখানে আছিস, কত কত পড়া মিস যাচ্ছে, কিভাবে কাভার করবি? এত দুর্বল চিত্ত হলে চলে? মনোবল বাড়িয়ে এবার ঝাড়া দিয়ে ওঠ, দেখবি সকল সমস্যার রোগবালায় বিদায় নিয়েছে। রূপ খালামণির বুকে মুখ রেখেই চোখ মুছল। ওর ভগ্ন হৃদয়ের শোকের কান্না রাজিয়া বেগম অসুস্থতায় ঘাবড়ানো ভেবে সান্ত্বনা দিচ্ছেন, এটা ভেবে মনে মনে ফ্যাকাশে হাসল। যাক, কারো চোখে অন্তত জাবিরের মতো হাসির পাত্র তো হতে হচ্ছে না। ওদের আলিঙ্গন আবদ্ধ অবস্থাতেই রুমে প্রবেশ করলেন আফিয়া বেগম। সহাস্য মুখে এগিয়ে এসে বসে রূপের পিঠে হাত বুলিয়ে বললেন, মনে হচ্ছে কতদিনের বিরহে ভুগেছে খালামণির জন্য, জড়িয়ে ধরে এক্কেবারে কেঁদে ভাসিয়ে ফেলছে বোকা মেয়েটা। রূপ মাথা উঠে মুচকি হাসল, মনে মনেও হাসল আবার এই ভেবে যে আফিয়া বেগম আবার কান্নার কারণ আরেক রকম ভাবছেন। আসলে প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি ও পরিবেশই আলাদা। একটু পর নাদিরা বেগম এসে তাড়া দিতেই সবাই খেতে চলে গেল। রাজিয়া বেগম ও আফিয়া বেগম রূপকে পীড়াপিড়ি করলে নিজেদের সাথে খাওয়ার জন্য, কিন্তু রূপ বলল ও এখনও গোসল করেনি, আগে গোসল করতে চায়। প্রায় 8 ঘন্টা সময় নিয়ে গোসল করে বের হওয়ার পর অবাক হয়ে গেল ও। নায়লা এসে জানালো, পুরুষরা খাওয়া দাওয়া সেরে ফিরলেও আফিয়া বেগম ও রাজিয়া বেগম না খেয়ে ওর জন্যই বসে আছে। রূপ ভেবে পেল না হঠাৎ করে ওর এত কদর বাড়ল কেন। পরে আবার ভাবল হয়তো অসুস্থতার কারণে এক্সট্রা মমতা পাচ্ছে সে। বেশি কিছু আর না ভেবে ডাইনিংয়ের উদ্দেশ্যে চলে গেল। খাওয়ার পর সবাই রেস্ট নেওয়ার পরিবর্তে বসার ঘরে গিয়ে বসল আবার। দেখা দেখি রূপও সেদিকে পা বাড়াতেই রাজিয়া বেগম বলে উঠলেন, রূপ যা, তুই রেস্ট নে, খাওয়ার পর এমনিতেই শরীর ভেঙে আসে। অগত্যে পা পিছিয়ে রুমে চলে এলো রূপ। ও চলে যেতেই রাজিয়া বেগম কথা পারলেন। আফিয়া বেগম ও ইশতিয়াক আহমেদের পক্ষ হয়ে তিনিই শুরু করলেন, দুলা ভাই, আজ আমাদের এখানে উদ্দেশ্য শুধু বিয়ের নিমন্ত্রণ দেওয়া নয়, আপনাকে দেখতে আসার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, আবদারি বলতে পারেন। কথাটুকু বলে আফিয়া বেগমের দিকে তাকালে আফিয়া হাসিমুখে বললেন, তুইই বল। ইশতিয়াক ও শফিক সাহেব বাড়ির অন্দরমহলের মেলি ব্যাপারে মাথা না ঘামালেও এই বিষয়ে গত 1 সপ্তাহ বিস্তর আলোচনা চলেছে 4 জনের মধ্যে। অপ্রীতিকর হলেও সত্য, বড় বলে সেই আলোচনায় কয়েকবার রাফিনকেও ডাকা হয়েছে, কিন্তু সে চুপচাপ বসে থেকে শেষে মতামতহীন উঠে পড়ে। সিদ্ধান্তটা এত তাড়াহুড়া করে নিতে চাননি কেউ, কিন্তু একমাত্র রাজিয়া জানে জাবিরটাকে কতটা অস্থির করে তুলেছে। দীর্ঘ সময় নিয়ে চিন্তাভাবনা, আলোচনা, পর্যালোচনা, সমাবেশ, এসব সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তার যেন তাৎক্ষণিকই প্রস্তাব পাঠানো চাই, এবং একই দ্রুততার সাথে প্রস্তাবের উত্তরও চাই। কোনোভাবে সেটা যদি নাকচ হয়, এরপর সে কী করবে কেবল সেই জানে। বাড়ির কারো গোচরে এলো না রাজিয়া বেগম ও জাবিরের মধ্যেকার এইসব কথাবার্তা। প্রতিদিন যখন তখন তাকে একান্তে ডেকে একরাশ ব্যাকুলতা ও অস্থিরতা ঝরিয়ে পাগল করে দিত রাজিয়া বেগমকে। তার যেন সহ্যের ক্ষমতা শূন্যের কোটায় নেমে গেছে এমন একটা অবস্থা। রাজিয়া বেগম তাই বহু কষ্টে সবাইকে রাজি করিয়েছেন দ্রুত। বাধ্য হয়ে আফিয়াকে কিছুটা জানাতে হয়েছে পরিস্থিতি। জাবিরি যেই প্রস্তাবের মূল উদ্যোক্তা সেটা বলতে হয়েছে, নয়তো বিষয়টায় কেউ গুরুত্ব দেওয়ার কথা ভাবত না। দারিদা কবির সাহেব, নাফিজ ও নাইলার প্রশ্নবোধক দৃষ্টিগুলোতে একে একে দৃষ্টি বুলালেন রাজিয়া বেগম। তারপর সাবলীল গলায় যে কথাটি বললেন তাতে পিলে চমকে গেল নাদিরা বেগমদের। পরবর্তীতে জাবিরের নিজস্ব ইচ্ছার কথাটা নাদিরাকে বুঝিয়ে বলবেন, তাই আপাতত সেটা চেপে রেখে রাজিয়া বললেন, আমাদের জাবিরের জন্য রূপকে পছন্দ করেছি আমরা। জাবিরকে তোমরা সবাই চেনো, নিজের পায়ে দাঁড়িয়ে তরতর করে জীবনের উচ্চ মকামে সফল হয়ে চলেছে সে। এমন দায়িত্বশীল, কর্মতৎপর, যোগ্য ছেলের হাতে মেয়েকে সঁপে দাওতে নিশ্চয় আপত্তি নেই দুলাভাই। গল্পটি কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।